আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা আসলে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের 8-10 মিনিট লেট হয়ে গেছে। আমরা আর বেশি লেট করব না। আজকে আমাদের অনেকগুলা টপিক ক্লিয়ার করা লাগবে। তো আমাদের এই ড্রিল শর্ট সিজন 1 এর আসলে বাংলা যে ক্লাসটা আছে বা বাংলা ব্যাকরণ দিয়ে যে আমাদের সিজনটা শুরু হচ্ছে, এইটার আজকে প্রথম ক্লাস। এবং আজকের এই ক্লাসটা করার পরে তোমরা আসলে ভাষা এবং শব্দ রিলেটেড প্রায় 6টা টপিক, এবং যে টপিকগুলা থেকে বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বলো, তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, ওইগুলাতে প্রশ্ন আসছে। অর্থাৎ আজকের এই ক্লাসটা করার পরে তোমরা টোটাল এই যে 6টা টপিক আছে, এই 6টা টপিকের উপরে ওয়ান কাইন্ড অফ একদম বস হয়ে যাবা। তো আমরা কি কি টপিক সেইগুলা দেখবো। তোমরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম জানায় দাও, তারপরেই আমরা বেসিক্যালি আজকের এই লাইভটা একদম সুন্দর করে শেষ করে দিব। তো আজকের এই লাইভটা আসলে শেষ অবধি তোমরা যারা যারা থাকতে পারবা, আমি মনে করি এই 6টা টপিক তোমাদের আর কখনো আসলে দেখা লাগবে না। ঠিক আছে? তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানায় দাও। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ওকে। তো দেখো, আজকে আমরা মেইনলি যে 6টা টপিক নিয়ে আলোচনা করব, টপিকগুলো একটু বড় আছে, বাট সবগুলা গোছালো জিনিস, যেহেতু হচ্ছে ভাষা রিলেটেড যা কিছু আছে, শব্দ রিলেটেড যা কিছু আছে, সবগুলো একসাথে বিভিন্ন জায়গা থেকে কেড়ে কুড়ে আমাকে এই ক্লাসটা নেওয়া লাগতেছে, যার কারণে ক্লাসটা একটু বড় হইতে পারে। বাট ক্লাসটা করলে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনের জন্য ভাষা এবং শব্দ রিলেটেড যা যা কনফিউশন আছে সবগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তো চলো আমরা ক্লাসটা একদম শুরু করে দেই। প্রথমে আমরা দেখি আসলে আমরা কি কি টপিক আজকে আমরা ক্লিয়ার করব, বা কোন কোন টপিকগুলো আমাদের আজকে পড়া হবে। প্রথমে দেখো, ভাষা এবং বাংলা ভাষা নিয়ে যা কিছু আছে সব আমরা ক্লিয়ার করব। তারপরে বাংলা ভাষা এবং ভাষার উৎপত্তি, এইগুলা নিয়ে যা কিছু আছে সব ক্লিয়ার করব। তারপরে দেখো, বাংলা লিপি, অর্থাৎ লিপি নিয়ে যা, বাংলা লিপির সাথে আমাদের ভারতীয় যে লিপিটা আছে অর্থাৎ লিপি রিলেটেড যা কিছু আছে সবকিছু ক্লিয়ার করব। তারপরে কি দেখো, বাংলা ভাষা রীতি, অর্থাৎ আমাদের বাংলা ভাষা রীতির যে ব্যাপার স্যাপারগুলো আছে, একটু টেকনিক্যাল জিনিসগুলো আছে, ওইগুলো আমরা সবকিছু এখান থেকে শেষ করব। তারপরে কি দেখো, ভাষা বিষয়ক যত প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারে, এবং ওইগুলা শর্টকাট ওয়েতে কিভাবে একদম সবগুলো কারেক্ট করা যায় সবগুলো আমরা দেখার ট্রাই করব। এবং সবশেষে আমরা শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ শব্দ রিলেটেড যত শ্রেণী বিভাগ আছে সবগুলো আমরা ইনশাল্লাহ আজকে A to Z শেষ করার ট্রাই করব। তো চলো আমরা একদম আমাদের মেইন ক্লাসে, বা আমরা একদম আমাদের মেইন জায়গায় চলে যাই। তো প্রথমে দেখো, আমাদের প্রথম যে টপিকটা আছে এটার নাম হচ্ছে ভাষা এবং বাংলা ভাষা। অর্থাৎ তোমরা সবাই জানো যে ভাষা কি, বা ভাষা রিলেটেড যে জিনিসগুলো আছে ওইগুলা কি। তো আমরা একদম বেসিক থেকেই পড়বো, কারণ আমরা চাই বেসিক টু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, অর্থাৎ তোমাদের বেসিক ক্লিয়ার করতে যা যা দরকার আমরা সবকিছুই পড়বো। তো দেখো, ভাষা জিনিসটা কি, তোমরা তো ভাষার সংজ্ঞা মুখস্থ করছো, কিন্তু সংজ্ঞাটাকে একটু অন্যভাবে যদি তোমরা পড়তে পারো তাইলে দেখবা যে ভাষা তোমাদের আর সংজ্ঞাটা মুখস্থ করা লাগবে না। কি দেখো, ভাষা জিনিসটা হচ্ছে, অর্থাৎ ভাষার মধ্যে যে উপাদানগুলো থাকে এইগুলাকে যদি আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারি তাইলে ভাষা বিষয়টাকে আমরা প্রথমত ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো, ভাষা কিভাবে তৈরি হয়। দেখো, কিছু ধ্বনির সমষ্টি দিয়ে, বা কিছু যখন ধ্বনি, মানে তোমরা এই যে আমি যা বলতেছি এটা এক ধরনের ধ্বনি, এই যে শুনতে পাচ্ছ এই জিনিসটা হইলো ধ্বনি। তার মানে কিছু ধ্বনি, বা মানে কিছু টাইপের অনেকগুলা ধ্বনি, বা হালকা তোমরা যেটাই শুনতে পাও, মানে ওয়ান কাইন্ড অফ ধ্বনি। ধ্বনি দিয়ে তোমার কিছু শব্দ তৈরি হয়, এবং এই শব্দ থেকে বাক্য তৈরি হয়। এই বাক্যগুলা যখন মনের ভাব প্রকাশ করে তখন সেইটাকে আমরা ভাষা বলি। তার মানে কি দেখো, ভাষার যদি আমরা একটু টেকনিক্যাল সেন্সে মানে একটু দেখার ট্রাই করি যে ভাষাটা আসলে কি, যে কিছু ধ্বনি থাকবে এবং ওই ধ্বনি থেকে কি তৈরি হবে, শব্দ তৈরি হবে। ওই ধ্বনি থেকে কি তৈরি হবে, শব্দ তৈরি হবে, এবং ওই শব্দগুলো যখন বাক্যে পরিণত হবে এবং ওই বাক্যটা যখন মনের ভাব প্রকাশ করবে তখন সেটাকে আমরা ভাষা বলবো। তো তোমরা কখনোই এই সংজ্ঞাটা মুখস্থ করবা না। কি মুখস্থ করবা, পরীক্ষাতে যেটা যেটা তোমরা কারেক্ট করতে পারো ভাষা রিলেটেড প্রশ্ন আসলে কি করবা, যে ভাষার মধ্যে 3টা জিনিস থাকে, একটা ধ্বনি, একটা শব্দ, আর একটা হচ্ছে বাক্য। ঠিক আছে? এই 3টা জিনিস তোমরা ভাষার সংজ্ঞা বাদ দিয়ে এই 3টা জিনিস মুখস্থ করবা। তাইলে কি হবে, তোমরা একটু পরে যখন আমি প্রশ্ন সলভ করাবো তখন তোমরা জিনিসটা বুঝতে পারবা। তার মানে কি, ভাষার সংজ্ঞা আমরা পড়বো না, আমরা পড়বো ভাষার মধ্যে 3টা জিনিস থাকে, একটা ধ্বনি, একটা শব্দ এবং একটা বাক্য, এবং এই 3টা মিলায় কি তৈরি হয়, ভাষা তৈরি হয়। ওকে, আমরা পরীক্ষাতে আমাদের যাতে প্রশ্ন কমন আসে ওইভাবে আমাদের পড়তে হবে। সচরাচর নরমালি যেটা তুমি পড়ো ওইভাবে তুমি পড়বা না। ওকে, তো তার মানে ভাষা আমাদের মাথায় আসলে ভাষা, আমরা এই 3টা জিনিস মাথায় রাখবো, যে ভাষার মধ্যে ধ্বনি, শব্দ এবং বাক্য, এই 3টা জিনিস থাকে। এবং বাক্যটা কি হইতে হবে,
যে এইটা মনের ভাব প্রকাশ করতে হবে, মানে অর্থপূর্ণ একটা জিনিস হইতে হবে এই বাক্যটা, এবং ওইটা মনের ভাব প্রকাশ করতে হবে। ওকে, এইটা গেল আমাদের ভাষার রিলেটেড, সংজ্ঞা রিলেটেড জিনিস। এখন দেখো এই যে আমরা এইখানে ভাষার মধ্যে যে তিনটা জিনিস দেখলাম, একটা ধ্বনি, একটা শব্দ এবং একটা বাক্য, আমি তো বললাম এইগুলা ভাষার মধ্যে থাকে। এখন আমাদের প্রুফ করতে হবে যে আসলে ভাষার মধ্যে এগুলা কিভাবে থাকে। তো সেইটা তোমরা এই জায়গা থেকেই ইজিলি বুঝতে পারবা। দেখো এইখানে কি দেখো, ভাষার মূল কি বলো, উপাদান এবং ভাষার মূল উপকরণ। আমরা কি জানছি যে ভাষার মধ্যে তিনটা জিনিস থাকে। কি কি জিনিস থাকে আমরা যদি একটু দেখি যে ভাষার মধ্যে কি কি তিনটা জিনিস থাকে, এই জায়গাতে দেখো যে একটা ধ্বনি, একটা শব্দ এবং একটা বাক্য। তার মানে যে জিনিসগুলা ভাষার মধ্যে থাকে সেই জিনিসগুলাই তো উপাদান অবশ্য, আর উপকরণ এই দুইটা জিনিস হবে, তাই না? তাইলে এখন দেখো আমরা যদি এই প্রশ্নটা ওই সেন্স থেকে ভাবার ট্রাই করি যে ভাষার মূল উপাদান কি এবং ভাষার মূল উপকরণ কি, ওই তিনটার মধ্যেই তো দুইটা জিনিস হবে। তো সেই দুইটা জিনিস বের করার একটা সিম্পল ট্রিক্স আছে, তোমরা যারা নরমালি অভিযাত্রী বইটা পড়ো এই ট্রিক্সটা তোমরা ওই জায়গাতেও পেয়ে যাবা। তো সেই জিনিসটা কি দেখো, যে ভাষার মূল উপাদান, এই যে উপাদানের কি আছে, দন্ত ন, এবং এই দন্ত ন থাকার কারণে আমাদের দন্ত ন রিলেটেড যে শব্দটা থাকে ওইটাই হবে ভাষার উপাদান। তাইলে কি দেখো, উপাদানে আমরা যদি এরকম করে যাই যে আমরা ওই যে আগের তিনটা যদি জিনিস দেখি, এখানে কি ধ্বনি, শব্দ এবং বাক্য, তার মানে কি দেখো এইগুলার মধ্যে দন্ত ন কোনটাতে আছে, এইটাতে আছে। তার মানে কি দেখো, আমরা যদি এখন এই জায়গাতে দেখি এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে, যে ভাষার মূল উপাদান কি, উপাদান এই দন্ত ন থাকার কারণে কি হবে, ধ্বনি। কি হবে, ধ্বনি। কারণ কি দেখো, ধ্বনিতে আমাদের দন্ত ন আছে, এই জিনিসটা মাথায় রাখো। তোমরা ধীরে ধীরে এইগুলা জিনিস বুঝতে পারবা, জাস্ট আমি যা বলতেছি একটু শোনার ট্রাই করো। তারপরে কি দেখো, ভাষার মূল উপকরণ কি, এই যে উপকরণের মধ্যে ক আছে, তার মানে হবে কি বাক্য। একটা জিনিস খেয়াল করো, আমরা কি পড়ছি যে ভাষার মধ্যে তিনটা জিনিস থাকে, একটা ধ্বনি, একটা বাক্য, আর একটা কি হচ্ছে শব্দ। তার মানে আমাদের দুইটা জিনিস আমরা পাইছি, একটা উপাদান এবং একটা উপকরণে। এখন যদি কখনো বলে যে উপাদান এবং উপকরণ বাদ দিয়ে যে কোনো জিনিস, অন্য যা কিছু, এই ধরনের যদি কোনো কিছু বলে, তাইলে সেটা হবে আনসার হচ্ছে শব্দ। তার মানে ভাষার মূল উপাদান হচ্ছে তিনটা, আমরা সংখ্যা মুখস্থ করলাম না, একটা কি ধ্বনি, একটা হচ্ছে শব্দ, আর একটা হচ্ছে বাক্য। আমরা উপাদানে পাইলাম হচ্ছে কি ধ্বনিকে, এবং উপকরণে পাইলাম হচ্ছে বাক্যকে। অর্থাৎ ভাষার মূল উপাদান হইল কি ধ্বনি, কিসের কারণে চেনার একটা সহজ উপায়, এই যে দন্তন্য এবং এই ধ্বনিতে দন্তন্য আছে, এটা দিয়ে চিনবা। তারপরে কি উপকরণ, এই যে এখানে উপকরণের মধ্যে ক আছে, তার মানে এটার সাথে বাক্য হবে। কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, যার কারণে এই শর্টকাট টেকনিক গুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আর এই দুইটা বাদ দিয়ে, অর্থাৎ উপাদান এবং উপকরণ বাদ দিয়ে যাই প্রশ্নে আসুক না কেন, সেটা অ্যান্সার হবে হচ্ছে শব্দ। তার মানে কি দেখো, আমরা ভাষার যদি সংজ্ঞা মুখস্থ করতাম, তাইলে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতাম না। যে আমরা একটা জিনিস এইভাবেই পড়লাম যে ভাষার মধ্যে তিনটা জিনিস থাকে, এবং এই তিনটা জিনিস কিভাবে প্রশ্নে আসতে পারে, এই তিনটা জিনিস এইভাবেই প্রশ্নে আসতে পারে, যে ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপকরণ কি। এই দুইটা বাদ দিয়ে যা আসবে সেটা হচ্ছে হবে কি, শব্দ। ঠিক আছে, আর বাকি দুইটা উপাদানে হইলে ধ্বনি এবং উপকরণে হইলে বাক্য। ওকে, তো এই যে মানে একটা মানে সিম্পল জিনিসকে একটা পরীক্ষায় আসার কমন পাওয়ার মতো করে পড়া, এইটাই আমরা আসলে কন্টিনিউ করার ট্রাই করব। ঠিক আছে, এখন আমরা নেক্সট জিনিসে চলে যাই। তো যে যে জিনিসগুলো আমরা একটু দেখলাম কিছুক্ষণ আগে, যেগুলো দেখলাম যে বাক্য, শব্দ, ধ্বনি, এখন এই ধ্বনি, বাক্য, শব্দ, এই জিনিসগুলো আসলে কি, এগুলা তো আমরা জাস্ট নাম হিসাবে জানলাম, কিন্তু এইগুলাকে আমরা চিনবো কিভাবে, বা এই জিনিসগুলো কিভাবে আমরা চেনা যায়, সেটা একটু দেখো। দেখো ধ্বনি, ধ্বনি বলতে কি বোঝায়, জাস্ট সিম্পলি একদম খুব সহজ ভাবে বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখবা, যে ধ্বনি যেটাকে হচ্ছে আমরা শুনতে পাই, বা যে জিনিসটাকে মোটামুটি শোনা যায়, ওই জিনিসটাকে বলা হয় কি, ধ্বনি। ওকে, তার মানে এই যে আমি যা বলতেছি, তোমরা যা শুনতেছো, এই যে এইটা কোনো অন্য দিকে মিনিং করো না যে তোমরা শুনে লিখতেছো, এই বিষয়টা না। তোমরা জাস্ট আমি বলতেছি, তোমরা শুনতেছো, এই যে বিষয়টা আছে, এইটাকেই বলা হবে কি, ধ্বনি। ওকে, আমার কথাটা বা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার ধ্বনি। ওকে, তারপরে কি দেখো, বর্ণ, বর্ণ বলতে কি, যেটাকে দেখা যায়। তার মানে কি, এই যে তুমি লাইভটা দেখতেছো, এই যে এইখানে দ, খ, এই যে জ, এই যে অন্তস্থীয় জ, এই যে অক্ষরগুলা, এই যে জিনিসগুলো দেখতেছো, এই যে দেখা যাওয়ার বিষয়টাকে বলা হবে কি, বর্ণ। তার মানে কি, ধ্বনি যেটা শোনা যায় এবং বর্ণ যেটা দেখা যায়, এইটাই হচ্ছে সব থেকে সহজ একটা চেনার উপায়। ওকে, তারপরে কি দেখো, পরীক্ষাতে তোমাদের যেটা মেইনলি আসে, যে অক্ষর নির্ণয় করতে বলে তোমাকে অনেক সময়, যে অক্ষর, এই শব্দের মধ্যে কতগুলা অক্ষর আছে, বা এইখানে কতগুলা অক্ষর আছে, এই জিনিসটা তোমার পরীক্ষাতে আসে। ওইটা বোঝার জন্য কি করা লাগবে, দেখো
অক্ষর বলতে যে যতবার উচ্চারণ করা যায়, মানে একটা জিনিসকে বা একটা শব্দকে যতবার আমরা উচ্চারণ করতে পারবো সেটাকে আমরা বলবো কি অক্ষর। অথবা একটা শর্টকাট নিয়ম আছে যে যতগুলা ভাওয়াল থাকে সেগুলাকে অক্ষর বলে। যেমন তোমরা একটা মানে মানে সরকারি একটা আর কি নর্মাল একটা সব উদাহরণ সব জায়গাতে তোমরা যেটা দেখো, যেমন ধরো দাদা, দিয়ে দিয়ে, তোমরা দাদাটাকে এরকম করে পরীক্ষাতে আসলো যে দাদাতে কতগুলা অক্ষর আছে। তো আমরা এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি যে এইখানে কতগুলা থাকে, এইখানে যতগুলা ভাওয়াল থাকে, তাইলে এইখানে দেখো এ একটা ভাওয়াল আবার এ একটা ভাওয়াল, তার মানে এইটা মিলে দুইটা, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 2। ওকে, এইটা একটা ট্রিক্স। আর একটা ট্রিক্স কি, এই যে শব্দটা আছে দাদা, বাংলা দিয়ে আমরা লিখলাম, লেখার পরে এইটাকে যতবারে উচ্চারণ করা যায়, তোমরা এইভাবে উচ্চারণ করো তো দেখি, দা 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 দা, মানে একসাথে তোমরা তো কখনো উচ্চারণ করতে পারবে না। যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ করতে চাও তোমার কেমন লাগবে, দা দা, মানে দুইবার, দেখো দা একবার আর একবার দা, তার মানে এটাতে অ্যান্সার হচ্ছে 2। তারপরে তোমরা যদি বড় শব্দগুলো আসে ওইগুলাকে প্রথমে বাংলিশ করবা, যেমন এই যে এখানে বাংলিশ করলাম, তাইলে তোমরা বুঝতে পারবা। যদি বাংলিশ করে দেখো যে বুঝতেছো না বা হচ্ছে না, তাইলে তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ যে কোনো টেকনিক তুমি অ্যাপ্লাই করলেই এটা হয়ে যাবে। যেমন তোমাদের যেটা একদম সব থেকে মানে সবাই যেটা উদাহরণ দেয়, যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়। এইখানে যদি তুমি হচ্ছে ভাওয়েল গুলো কাউন্ট করো, এই যে একটা আই, এই যে একটা ও, এই যে একটা আই, তারপরে এই যে একটা এ, তারপরে এই যে একটা ও, তার মানে 1 2 3 4 5, এইখানে কতগুলো অক্ষর আছে, এইখানে হচ্ছে 5টা অক্ষর আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে তোমরা জিনিসগুলা বুঝতে পারবা। তো ধ্বনি, বর্ণ, অক্ষর আমরা এই জিনিসগুলা বুঝলাম। আমাদের জাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হলো শব্দ, যেটা আমি বারবার বলতেছি যে শব্দ। যেমন এই যে দাদা জিনিসটা লিখলাম, এটা একটা শব্দ। এইভাবে ভাবার ট্রাই করো, তোমরা মুখস্থ করবা না যে শব্দের সংজ্ঞা কেন তুমি মুখস্থ করবা, কেন করবা, মানে মুখস্থ করার দরকার নেই। এই যে দা দা, ঠিক আছে, লিখলা, বা ধরো তোমাদের মানে এরকম লিখলা, ধরো টার্গেট, বা যাই লেখো তুমি, যেটাই লেখো, এই জায়গাতে এই যে ট একটা, গ একটা, আবার একটা ট, এইগুলা কি এক একটা বলো দেখি, বর্ণ। তার মানে এই যে ট একটা বর্ণ, তারপরে এই যে একটা বর্ণ, এই যে একটা বর্ণ, ঠিক আছে, 3টা বর্ণ। তার মানে আমরা বলতে পারি না যে বর্ণের সমষ্টিকেই বলা হয় কি শব্দ। তার মানে দেখো শব্দ কাকে বলে এই জিনিসটা তোমার মুখস্থ করা লাগলো না, তুমি জাস্ট টেকনিক্যালি এইটার ভিতর ঢুকেই বুঝতে পারলা যে শব্দ জিনিসটা অ্যাকচুয়ালি কি। ওকে, তার মানে এই জায়গা থেকে আমরা টোটাল 4টা জিনিস শিখে ফেললাম। একটা হচ্ছে ধ্বনি, একটা বর্ণ, একটা অক্ষর, আর একটা হচ্ছে শব্দ। আশা করছি এই জিনিসগুলাতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। দেখো এই জিনিসগুলো হচ্ছে ভাষার বেসিক। তো তোমার এই জিনিসগুলা যখন তুমি জানবা, পরবর্তীতে এই টার্মগুলা যখন আসবে, এই জায়গা থেকে যখন প্রশ্ন আসবে, তখন তুমি ইজিলি একদম খুব ভালোভাবে এই জিনিসটা মানে কারেক্ট করতে পারবা। ওকে, তো আশা করছি তোমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারছো। এখন আমরা আমাদের পরবর্তীতে চলে যাই। আজকে আমাদের হিউজ পড়াশোনা, তো আমি ধরেই নিয়েছিলাম তোমরা এইগুলা জানো, তারপরে আমি বুঝাইলাম, কারণ এই জায়গাতে আমার প্ল্যান একটাই যে একজন যদি খুব দুর্বল স্টুডেন্ট থাকে, ও যেন বেসিকটা খুব ভালো হয়ে যায়, মানে ও যেন একদম পরবর্তীতে পড়তে গিয়ে যেন ওর কোনো প্রবলেম না হয়। ওকে, তো এখন আসো আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই যে তথ্যগুলা দেয়া আছে, এই তথ্যগুলা যদি তুমি পড়ো, তাইলে ওই যে বেসিকগুলা শিখলাম, ওই বেসিকগুলা শেখার পরে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলা যখন শিখবা, তখন প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো আছে ওইগুলা তুমি ভালোভাবে কারেক্ট করতে পারবা। তার মানে এই টপিকের উপরে আমরা বেসিক টার্মগুলো শিখলাম, এক্সপ্লেনেশন। এখন শিখবো এই জায়গা থেকে প্রশ্ন কারেক্ট করার মতো কিছু জিনিস, যেগুলো আমাদের মেমোরাইজ করতে হবে বা মুখস্থ করতে হবে, এবং এই জিনিসগুলাই তোমরা মোটামুটি নোট করে নিবা। আমি এইখানে আছি, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, পরবর্তীতে নোট করতে পারো। কারণ তোমাদেরকে যদি আমি নোট করার একটু সময় দিই, তাহলে দেখা যাবে ক্লাসগুলো হিউজ পরিমাণে অনেক বেশি সময় লাগবে। এই জন্য তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা পরে তোমরা গিয়ে নোট করতে পারো। ওকে, এখন দেখো এই জায়গা থেকে আমরা কিছু বেসিক জিনিস বা বেসিক এই টপিকের উপরে আমরা বেসিক কিছু জিনিস যেগুলো পরীক্ষাতে আসে সেইগুলা দেখবো। 1 নম্বরটা কি, দেখো দেশ কাল এবং পরিবেশ ভেদে, দেশ কাল এবং পরিবেশ ভেদে কি হয়, ভাষার পার্থক্য হয়। তার মানে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসছিল কোনো না কোনো পরীক্ষাতে, যে ভাষার পার্থক্য কিসের অনুসারে হয়, দেশ কাল এবং পরিবেশ ভেদে। বিষয়টা একটু চিন্তা করো যে আমাদের দেশ কি বাংলাদেশ, আমরা যদি পাশের দেশ ইন্ডিয়াতে যাই, তাইলে কি দেখো কিসের কারণে ওই ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওরা হিন্দিতে বলে আমরা বাংলাতে বলি, কি কি কারণে, যে দেশ, আমাদের দেশ বাংলাদেশ, ওইটা ইন্ডিয়া, তার মানে দেশ আলাদা আলাদা। কাল মানে কি, স্থান, এইটা একটা স্থান, ওই যে আর একটা স্থান, এই যে দুইটার কারণে বা সময়ের কারণে, এইটা এক জায়গায় আলাদা এক জায়গায়, মানে কাল স্থান কাল এইগুলার কানেকশনের কারণে। এবং পরিবেশ,
আমাদের দেশের পরিবেশ বা তুমি ধরো ইউএসএ তে গেলা, ওই জায়গার পরিবেশ পুরোটা আলাদা। তার মানে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এই যে ভাষার পার্থক্য হইতে পারে। এক এক দেশের মানুষ এক এক ভাষায় এই জন্যই কথা বলে, এই তিনটা মানে বৈশিষ্ট্যের কারণে বা এই তিনটা উপাদানের কারণেই। ওকে, তারপরে কি দেখো, এই যে জনগোষ্ঠী ভেদে বাক্যের গঠনও আলাদা আলাদা হইতে পারে। এইগুলা জাস্ট বেসিক তথ্য, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। এরপরে কি দেখো, বর্তমানে পৃথিবীতে ৩৫০০-এর বেশি কত, এই প্রশ্নটা পরীক্ষাতে তোমাদের আসছিল যে কতগুলা মানে ভাষা প্রচলিত আছে বর্তমান পৃথিবীতে। ৩৫০০, কত? ৩৫০০, ৩৫০০ প্লাস, এটা প্লাস মাইনাস হয়, আপডেটেড তথ্য। এখন বর্তমানে তোমাদের জন্য এতটুকু জানলে হবে যে ৩৫০০ এর বেশি এই জায়গাতে পৃথিবীতে বর্তমানে ভাষা প্রচলিত আছে। তারপরে আর একটা কি বেসিক তথ্য দেখো, যে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলায়, বাংলাদেশ বা আমাদের যে বাংলা ভাষা, এটা কততম? এটা হচ্ছে ৬ষ্ঠতম। এটা হচ্ছে বর্তমানের আপডেট, মানে এই বছরে যদি পরীক্ষাতে আসে তাইলে ৬ষ্ঠ দিবা, কারণ এই তথ্যটা মেইনলি তোমাদের নতুন যে ব্যাকরণ বইটা ওইটা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এজন্য তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। তোমাদের পুরনো ব্যাকরণ বইয়ে হয়তো বা চতুর্থ দেয়া আছে, তো বর্তমানে এই জিনিসগুলো হচ্ছে আপডেটেড তথ্য। তো এখন যেহেতু আমরা পড়তেছি, অবশ্যই আমাদের আপডেটেডটা পড়তে হবে। অনেকে ভাবো যে এই তথ্যগুলা বইয়ে যা দেয়া আছে ব্যাকরণ বইয়ে নবম দশম শ্রেণী তাই দিব, বিষয়টা ওই রকম না। এই যে যেগুলা ফ্রিকুয়েন্টলি মানে চেঞ্জ হয়, ওই জিনিসগুলো তোমাকে চেঞ্জ তথ্যই দিতে হবে। ওকে, তার মানে কি দেখো, এই জায়গাতে যে জিনিসগুলো আমরা দেখলাম, এই জায়গা থেকে আমাদের 3টা প্রশ্ন পরীক্ষাতে আসছিল। সেই 3টা কি? একটা দেশ, কাল এবং পরিবেশ ভেদে ভাষার পার্থক্য হয়, একটা হচ্ছে পৃথিবীতে ৩৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে, আর একটা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে কত? ৬ষ্ঠতম। ঠিক আছে, তার মানে কি দেখো, আমরা ধীরে ধীরে সবই পড়তেছি। টেকনিক্যালি তোমরা ক্লাসগুলো করার পরে তোমাদের পড়তে আর বেশি সময় লাগবে না, মানে ক্লাসেই তোমার অটোমেটিক্যালি পড়া হয়ে যাবে। ওকে, এরপরে দেখো, এরপরে যে জিনিসটা তোমাদের মানে আর কিছু বেসিক জিনিস এর উপরে জানতে হবে, সেটা কি দেখো, যে বাংলা ভাষায় কথা বলে ৩০ কোটি মানুষ। ঠিক আছে, কত কোটি? ৩০ কোটি মানুষ। এবং পরীক্ষাতে তোমাদের আটকানোর জন্য যে প্রশ্নটা করবে সেটা হলো, দেখো যে এই ৩০ কোটির কোথায় কত কোটি মানুষ কথা বলে। তো নর্মালি দেখো, বাংলাদেশে ধরো আমাদের জনসংখ্যা ততজন লোক, তার মানে ধরো ১৬ কোটি মানুষ বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে। ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষ কথা বলে, মানুষের বাস, এবং তারা ওইখানে ওই ১০ কোটি মানুষ কথা বলে। তারপরে কি দেখো, এরপরে পরীক্ষাতে যে জিনিসটা আসে সেটা কি দেখো, এই যে ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় ৩ কোটি মানুষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ১ কোটি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে। এখন একটা জিনিস পরীক্ষাতে যেটা আসে, যে ভারতের কোন কোন অঞ্চলে বা কোন কোন রাজ্যের মানুষ আসলে বাংলা ভাষায় কথা বলে, ওই জায়গাতে কিন্তু এই ৩ কোটি মানুষ কথা বলে, এইটা তোমাদের পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে আসে ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। এই যে এখানে যে 5টা নাম আছে, এই 5টা নাম খুব ভালো করে মুখস্থ করবা, কারণ এই 5টার মধ্যেই তোমার পরীক্ষাতে আসবে যে ভারতের কোথায় কোথায় বাংলা ভাষায় কথা বলে। তো নর্মালি পশ্চিমবঙ্গ তো তোমরা জানোই, এটা তো পরীক্ষাতে দিলে তোমরা ইজিলি দুধ ভাত পেরে যাবা। কিন্তু এই যে ত্রিপুরা, আসাম, বিহার, ধরো ঝাড়খণ্ড দিয়ে দিল অপশনে, তোমার আর খেয়াল নাই, তখন তুমি পারবা না। টিচার কিন্তু এগুলা বোঝে যে তোমার কোনটা খেয়াল থাকবে কোনটা খেয়াল থাকবে না, তো সেই হিসাবেই কিন্তু তারা প্রশ্নটা করবে। ওকে, তাইলে দেখো এই জায়গাতে মুখস্থ করার সময় এই জিনিসটা খুব ভালোভাবে মুখস্থ করবা। তারপরে এই জায়গাতে আর বিভিন্ন যে ইনফরমেশন গুলো আমি বললাম ওইগুলা জাস্ট একটু দেখে নিবা। এখন দেখো, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে ৭ম থেকে দ্বাদশ। এই প্রশ্নটা মনে হয় বিসিএস এ আসা প্রশ্ন। ঠিক আছে, যে বাংলা ভাষার কত মানে আদি স্তরের স্থিতিকাল। আদি স্তরটা কি দেখো, বাংলা ভাষার মানে একদিনে তো আসে নাই, কোনো না কোনো জায়গা থেকে বা কোনো না কোনো জায়গা থেকে উৎপত্তি হয়েছে। তো ওই যে উৎপত্তির স্থলটা বা উৎপত্তির যে টাইমটা, কোন শতক থেকে এই বাংলাটার উৎপত্তি হয়েছে, বাংলা ভাষায় মানুষ কখন থেকে কথা বলা শুরু করছে, এই যে ৭ম থেকে দ্বাদশ শতাব্দীর এই টাইমটার মধ্যেই মানুষ বাংলা ভাষায় কথা বলা শুরু করছে। তো এই জিনিসটাই এটা দ্বারা বোঝাচ্ছে যে আদি স্তরের স্থিতিকাল। ঠিক আছে, এখন দেখো এই যে আমাদের একটা কিউট জিনিস এসে গেছে, সেটা হলো প্রশ্ন সমাধান। যে প্রশ্ন আসলে কিভাবে এই জায়গা থেকে আসে, বা টেকনিক্যাল কিছু প্রশ্ন আমরা যেগুলা পড়লাম, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা চাইলে করতে পারো, আমি তারপরেও তোমাদের সাথে সাথে করতেছি। এখন দেখো কি বলা আছে, যে ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদান কোনটি, অথবা এই প্রশ্নটাই ভাষার মৌলিক বা মূল উপাদান কি। কি দেখো এই জায়গায় উপাদান কোনটি, এটা কততম বিসিএস এর প্রশ্ন? 32তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল। তার মানে আমরা যখন ভাষার সংজ্ঞাটা পড়লাম তখন কিন্তু এই যে উপাদান এবং উপকরণ এই জিনিসগুলা মানে বুঝে গেছে। তো তোমরা এটা কমেন্ট করো তো দেখি এইটা পারো কিনা। এখানে কি বলছে, ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদান।
একক বাকি উপাদান বা মূল বা মৌলিক উপাদান, তার মানে আমাদের মেইনটা কি উপাদান, উপাদানে কি আছে, দন্ত ন আছে, তার মানে আমাদের দন্ত ন রিলেটেড কোনো জিনিস খুঁজতে হবে। ঠিক আছে, এই বর্ণ এটা না, এটাও না, এটাও না, দন্ত ন রিলেটেড কি, ধ্বনি, তার মানে অ্যান্সার কি ঘ, ধ্বনি। তোমরা যারা ঘ অ্যান্সার করতেছো তারা ঠিকঠাক অ্যান্সার করছো। ওকে, এখন একটা জিনিস আছে, এত ইজি না বাবা, এই জায়গাতে একটা জিনিস আছে তোমাদের কনফিউশন ক্রিয়েট করে দিবে। কি করবে বলো দেখি? পরীক্ষাতে ধ্বনি থাকলো না, পরীক্ষাতে টিচারের মন খারাপ, ওরা ধ্বনি দেয়নি, তখন কি করবা? তখন তোমাদেরকে অ্যান্সার করে আসতে হবে বর্ণ। এখন কেন বর্ণ অ্যান্সার করতে হবে? ওই যে তোমাদের ভাষার সংজ্ঞা পড়াইলাম না, সংজ্ঞা পড়ানোর সময় কি কি ছিল বলো দেখি? যে এই যে ধ্বনি, তারপরে কি ছিল শব্দ, তারপরে কি ছিল, তারপরে ধ্বনি শব্দ, তারপরে যাই হোক যেটাই ছিল। এখন একটা জিনিস দেখো, এই যে ধ্বনি, ধ্বনি বলতে আমরা কি বুঝি? যে তোমরা আমাদের যে কথাগুলো শুনতে পাচ্ছ, এখন ধ্বনির পরবর্তী পর্যায়ে তুমি যদি যাও এবং শব্দের যদি মাঝখানে যদি আসো, একটা স্টেজ আছে, সেইটা কি? আমরা শব্দ কিসের দ্বারা বলছি? এই যে ধরো যে কোনো একটা জিনিস লিখলাম, যে আমার, আমারটা লিখলাম, তার মানে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো কি এক একটা বর্ণ, এটা কি একটা বর্ণ, এই যে একটা বর্ণ, এই যে একটা বর্ণ, এই তিনটা বর্ণ না, এক একটা বর্ণ না, তার মানে অনেকগুলো বর্ণের সমষ্টি মিলে কি হয় শব্দ। তার মানে ধ্বনি মানে কি? আমরা কথা বলতেছি, এই কথাটাকে যদি আমরা শব্দে রূপান্তর করতে চাই, আমাদের প্রথমে কি লাগবে? আমাদের প্রথমে লাগবে এই যে বর্ণ জিনিসটা, তার মানে এই মাঝখানে কিন্তু বর্ণ জিনিসটা হাইড অবস্থায় থাকে বা লুকায়িত অবস্থায় থাকে। এই জন্য পরীক্ষাতে তোমাদের ধ্বনি জিনিসটা না থাকলে, এই যে ধ্বনি ধরো যদি না থাকে, এইটার পরবর্তী যে স্টেজ আছে বর্ণ, সেটা তোমার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তার মানে যদি তোমার পরীক্ষাতে এই ঘ না থাকতো, তোমার অ্যান্সার করা লাগতো কি বর্ণ। আশা করি এই জিনিসটা তোমরা কখনোই আর ভুলবা না। যদি ভুলে যাও তাইলে তোমাদের আসলে বলার কিছু নাই। ওকে, তার মানে এই জিনিসটা কখনোই ভুলবা না, যে যদি ধ্বনি না থাকে তাইলে তোমার অ্যান্সার হবে বর্ণ। এইটা একদম 100% হবেই। কারণ কি? ধ্বনি নাই, তারপরের জিনিসটা আছে কি বর্ণ। কখনোই শব্দ দিয়ে আসবা না, অনেকেই শব্দ দিয়ে আসো, শব্দ দিলে তোমার ওইটা ভুল হয়ে যাবে, কারণ শব্দের আগে একটা শব্দই তৈরি হয় বর্ণে দিয়ে, বর্ণের সমষ্টিতে। এই যে একটা বর্ণ, এই যে এই যে এই যে বর্ণ মিলেই তৈরি হচ্ছে শব্দ, তার মানে এই জিনিসটা এইভাবে কাজ করে। ওকে, তো বিসিএস এর প্রশ্ন, ডেঞ্জারাস প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। তারপরে আরেকটা কোশ্চেন আমরা দেখি, সেটা কি দেখো, যে ভাষার মৌলিক অংশ কয়টি বা ভাষার উপাদান কয়টি। এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখো, যদি এই রকম আসে যে ভাষার মৌলিক অংশ কয়টি বা উপাদান কয়টি, এই যে কয়টি যদি আসে, একটা জিনিস মাথায় রাখবা, যে ব্যাকরণ রিলেটেড যা কিছু আছে সব হচ্ছে চারটি। ব্যাকরণ রিলেটেড যা কিছু আছে, ব্যাকরণ রিলেটেড যা কিছু আছে, ধরো তোমরা পরবর্তীতে পড়বা যে ব্যাকরণের এই জিনিস কত প্রকার, এইটা কত প্রকার, প্রায় 99% জিনিস হচ্ছে 4 প্রকার। তো এই ধরনের যে জিনিসগুলো তোমরা পাবা, চোখ বন্ধ করে 4টা দিয়ে আসবা। ওকে, তো এইটা মাথায় রাখো, এটা বলার জন্যই আমি মেইনলি তোমাদের এই প্রশ্নটা এখানে অ্যাড করছি। ওকে, এখন আসো আমাদের আরেকটা জিনিস, এইখানে কি দেখো, প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ থাকে। 3টা মৌলিক অংশ কি কি আমরা কিন্তু পড়ছি। আমরা কিন্তু দেখো এই প্রশ্নটা কোথায় আসছিল? প্রধানমন্ত্রী কার্যালয়ের পরীক্ষায় 2017-তে। তোমাদেরকে আমি যদি সবার মতো একটা সংজ্ঞা পড়াইয়া দিতাম, যে ভাষা অমুক অমুক, যে মনের ভাব প্রকাশ করে, যে কিছু শব্দ আমাদের যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, তখন আমরা কি তাকে বলি কি, তখন তাকে আমরা ভাষা বলি। এইভাবে যদি আমি পার করে দিতাম, তোমরা এই প্রশ্নগুলোতে আটকে যাইতা। আমরা কি পড়ছি? ভাষার মধ্যে 3টা জিনিস থাকে। কি কি জিনিস থাকে? একটা ধ্বনি, একটা শব্দ এবং একটা বাক্য। ওকে, তার মানে দেখো আমরা যে জিনিস পড়ছি সেই জিনিস কাজে আসতেছে। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ক। অর্থাৎ প্রত্যেক ভাষার 3টা মৌলিক অংশ থাকে, একটা হলো ধ্বনি, একটা শব্দ এবং একটা বাক্য। পরীক্ষাতে তোমাদের কনফিউশন এখানে ক্রিয়েট করে দিতে পারে। ধরো প্রথমে ধ্বনি লিখলো, ঠিক আছে, এরপরে যদি তোমার বাক্য দিয়ে দেয়, তারপরে যদি শব্দ দিয়ে দেয়, সেটা কিন্তু ভুল অ্যান্সার হবে। কারণ দেখো সিকোয়েন্স তোমার অবভিয়াসলি ঠিক রাখা লাগবে। তোমরা তো এই জিনিসটা বুঝতেছো যে প্রথমে একটা ধ্বনি, মানে আমার কথাগুলা ধ্বনি, অথবা প্রথমে একটা বর্ণ থাকবে, এইটা হচ্ছে প্রথম স্টেজ। তারপরের স্টেজ কি? এই যে ধ্বনি বা বর্ণগুলা দিয়ে অনেকগুলা বর্ণ 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 মিলে কি তৈরি হবে? শব্দ তৈরি হবে। এবং এই শব্দগুলা যখন আবার অনেকগুলা শব্দ পাশাপাশি পাশাপাশি বসবে, তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে হচ্ছে বাক্য। এবং এই বাক্যটা যখন মনের ভাব প্রকাশ করবে, তখন তৈরি হবে ভাষা। যেমন আমি তোমাদের একটা সিম্পল জিনিস এই প্রশ্নটার দ্বারা বুঝাই, যে আমার আমার সোনার বাংলা, ঠিক আছে, সোনার বাংলা, আমি এই লাইনটা লিখলাম। এখন এই লাইনটাকে যদি তোমরা অন্যভাবে ছোটবেলা থেকে ভাবতা, এই জিনিসটা বুঝে যাইতা কেমনে? দেখো,
এই যে সরেয়া, এই যে ম, এই যে র, এইখানে কি কি আছে? বর্ণ, বর্ণ, বর্ণ। ওকে, তার মানে কি দেখো, এই যে বর্ণ প্লাস বর্ণ প্লাস বর্ণ মিলে আমার পুরো একটা কি তৈরি হয়েছে? শব্দ। ওকে, তার মানে বর্ণের পরে কি আসতেছে? শব্দ আসতেছে। এই যে পুরো একটা আমার, এই যে একটা সোনার, এই যে একটা বাংলা, তার মানে এইটা একটা শব্দ, এইটা একটা শব্দ, এই যে একটা শব্দ। তার মানে কি দেখো, আমরা যদি বর্ণ 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 মিলে যদি শব্দ তৈরি করি, তাইলে কি শব্দ প্লাস শব্দ প্লাস শব্দ, শব্দ 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 মিলে কি তৈরি হবে? একটা হইলো বাক্য। এখন এই যে বাক্যটা, এই বাক্যটা যদি আমি এইভাবে লিখতাম, আমার বাংলা সোনার, তাইলে কি শুনতে ভালো লাগতো? মনের ভাব প্রকাশ করতো? অর্থপূর্ণ হইতো? হইতো না। যেহেতু আমার সোনার বাংলা লেখা আছে, এই জন্য মনের ভাব প্রকাশ করতেছে পাশাপাশি শব্দগুলা বসে, এই জন্য এটাকে আমরা বলতে পারবো কি? বাক্য। ওকে, তো এই জিনিসটাই মেইনলি আমাদের মানে মেইন কনসেপ্ট। এখন এই যে বাক্য যখন তৈরি হবে, এই বাক্যটা যেহেতু মনের ভাব প্রকাশ করতেছে, তাইলে সেটাকে আমরা ভাষা বলে দিতে পারবো। তো এই জিনিসটা মেইনলি এভাবে কাজ করে। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারছো। এখন আসো আমাদের 2 নম্বর টপিকে আজকের। সেটা কি? বাংলা ভাষা এবং ভাষার উৎপত্তি। অর্থাৎ দুনিয়াতে যত ভাষা আছে সবগুলা নিয়ে আমাদের পড়ার দরকার নেই, আমাদের বেসিক্যালি পড়তে হবে বাংলা ভাষা নিয়ে। অর্থাৎ বাংলা ভাষাটা কিভাবে কাজ করে বা বাংলা ভাষাটাকে আমরা কিভাবে আসলে উৎপত্তি হইলি, এই জিনিসটাই আমাদের জানতে হবে। ইজিলি খালি ক্লাসটা দেখো, আশা করছি তোমাদের বেস্ট মানে এই টপিকগুলা ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এতটুক মানে ক্লাস শেষ হইলে বইলো যে ভাই আপনি আমাকে যে কোনো প্রশ্ন করেন, আমি অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। এই কনফিডেন্সটা তোমার মধ্যে ক্রিয়েট যদি আমি করতে পারি, তাইলে আমি সাকসেস মনে করব। এবং এটাই আমার প্ল্যান। ঠিক আছে, যে আমি তোমার মধ্যে এই কনফিডেন্সটা তৈরি করবো ইনশাল্লাহ। ওকে, এখন দেখো যে বাংলা ভাষা এবং ভাষার উৎপত্তি নিয়ে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, যে দুনিয়াতে যে কোনো ভাষা উৎপত্তি হয়েছে এই একটা অংশ থেকে, সেটা কি? ইন্দো ইউরোপীয় অংশ থেকে। এই জিনিসটা মনে রাখো, 1 নম্বর তুমি কোনো না কোনো জায়গায় কমন পাবা। ওকে, তাইলে কি দেখো, দুনিয়াতে যে কোনো ভাষা মানে কি বাংলা ভাষাও, এই বাংলা ভাষা সহ পৃথিবীর সব ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। তার মানে ভাষার ধরো একটা শিকড় বা ধরো একটা মূল, সেই মূল জিনিসটার নাম কি? ইন্দো ইউরোপীয়। এরপরে হাবি জাবি করে 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 বিভিন্ন ভাষা তৈরি হয়েছে। ওকে, তার মানে মূল জিনিস হচ্ছে ইন্দো ইউরোপীয়। এইটা হচ্ছে একটা বেসিক তথ্য। তারপরে এই যে ইন্দো ইউরোপীয়টা মেইনলি 2 ভাগে বিভক্ত। কি কি? এইটা একটু স্লাইডলি একটু কঠিন জিনিস, একটু মনোযোগ দাও, তাকাও এইদিকে। সেটা কি দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি কেন্তম, আর একটা হচ্ছে কি শতম। কেন্তম না শতম জিনিসটা কি? দেখো, আমি যখন নামগুলো বলবো না, তোমরা একটু উচ্চারণ করো, কারণ আমি চাই তোমাদেরকে সাইকোলজিক্যালি স্ট্রং করতে। এখন দেখো, কেন্তম আর কি শতম, তোমরাও নিজে নিজে উচ্চারণ করবা, কেন্তম শতম। তাইলে দেখবা যে পড়তে তখন তোমার মাথায় থাকবে এই জিনিসগুলো ভালো। জাস্ট দেখে গেলা, পরে দেখবা যে দেখতে দেখতে তোমার দেখাই হয়ে যাবে, ওইটা আর মাথায় ঢুকবে না। এজন্য বলবা আমার সাথে যে কেন্তম এবং শতম। ইন্দো ইউরোপীয় কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, একটা কেন্তম এবং একটা শতম। এখন দেখো, এই কেন্তম এবং শতম কোনটা কোন জায়গার? আমরা কি জানি যে ইন্দো ইউরোপীয় মানে কি? যে কোনো জিনিস ইউরোপের মধ্যেই থাকবে, মানে ইন্দো ইউরোপীয় বলতে ইউরোপ রিলেটেড সবকিছুই থাকবে। বাট না, সেই জিনিসটাই এইখানে আছে। কেন্তম বলতে কি বোঝায়? ইউরোপ রিলেটেড যে জায়গাগুলো আছে বা ইউরোপের অঞ্চলগুলা, মানে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেইগুলার ভাষাগুলা কেন্তমের মধ্যে অন্তর্গত। ওকে, আরেকটা কি দেখো শতম। এই শতমটা কি? ইন্দো ইরানীয় বা হচ্ছে এশীয় অঞ্চল। এই যে ইন্দো ইরানীয় যেটাকে বলে, এটাকে কিন্তু এশীয় অঞ্চল বলা হয়। তো অনেকেই এই জিনিসটা জানো না, বিভিন্ন বইয়ে দেখবা যে ইন্দো ইরানীয় দেয়া আছে, তো এটার অবলিক লিখে এশীয় অঞ্চল লিখে রাখবা, তাইলে তোমার মাথায় থাকবে। তার মানে একটা জিনিস দেখো কি, কেন্তম, এই ইন্দো ইউরোপীয়টা 2 ভাগে বিভক্ত, একটা কেন্তম একটা শতম। কেন্তম বলতে আমরা বুঝবো কি ইউরোপ, এবং শতম বলতে আমরা বুঝবো হচ্ছে এশিয়া। ওকে, এইটা হচ্ছে বেসিক জিনিস। এখন এই জিনিসটা থেকে একটু ডিটেলস পড়া লাগে, কারণ এইগুলা থেকে তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন আসে, এবং এই প্রশ্নগুলা মেইনলি তোমাদের আসে হায়ার লেভেল ইউনিভার্সিটি, যেমন জাহাঙ্গীরনগর এই জায়গা থেকে প্রশ্ন করে, তারপরে বিউপিরা এই জায়গাগুলো থেকে প্রশ্ন করে আটকানোর জন্য। ওকে, তো এই জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে। যেহেতু তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাও, ইভেন তুমি ঢাবিতেও যদি, তোমরা তো বেশিরভাগই সেকেন্ড টাইমার আছো, ঢাবিতে নিবা না, তো যেখানেই নাও তোমরা একদম সবকিছুই জানবা। আমার স্টুডেন্টরা যাতে সবকিছু জানে, এটাই আমার প্ল্যান। ঠিক আছে, পরীক্ষায় আসার মতো জিনিস, হাবিজাবি জিনিস না। এখন দেখো, এই যে আমরা 2টা জিনিস যেটা দেখলাম, প্রথমে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। আমরা 2টা ভাগে বিভক্ত দেখছি, একটা হইলো কি কেন্তম আর একটা হচ্ছে কি শতম।
এখন এই শতম জিনিসটা দেখো, বাংলা ভাষার উদ্ভব হয় ওই ইন্দো ইউরোপীয় শতম অংশ থেকে। তার মানে শতমের সাথে কানেক্টেড হলো বাংলা। তোমরা এইভাবে মাথায় রাখো যে এটা একটা কেন্তম, কেন্তম, কেন্তম একটা অংশ, আর একটা হচ্ছে শতম। এখন শতম মাথায় আসলেই মাথায় রাখবা যে এটার সাথে হলো বাংলা। তার মানে এশীয় অঞ্চল যেহেতু শতম, তার মানে এটা বাংলা হওয়ার কথা। তার মানে বাংলা অংশটা উদ্ভব হয়েছে কোন জায়গা থেকে? ইন্দো ইউরোপীয় এই শতম অংশ থেকে। এই প্রশ্নটা তোমার বিভিন্ন জায়গায় পরীক্ষাতে আসছে যে বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় কোন অংশ থেকে উৎপত্তি হয়েছে বা কোন অংশ থেকে আসছে। তার মানে কি দেখো, আমরা কি জানলাম যে বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় এই জায়গার শতম অংশ থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? শতম জায়গা থেকে আসছে। ওকে, তো এইটা আমরা গেলাম। এখন আমরা যাব বাকি যেটা থাকে সেটা হলো কেন্তম। কেন্তমের ইতিহাস আমরা জানবো। কেন্তমটা কি দেখো, কেন্তমের হচ্ছে, আমরা কেন্তম বলতে প্রথমে কি দেখলাম যে এই জায়গাতে প্রথমে আগেরটাতে একটু চলে যাই। দেখো এই জায়গাতে আমরা কি দেখছি, কেন্তম বলতে ইউরোপীয় অঞ্চল। কিন্তু কেন্তমেরও আবার এশিয়ার কিছু অঞ্চল আছে, শুধু ইউরোপের নাই। আমরা কি জানি যে সলিড সলিড এশিয়া হচ্ছে কি, এই যে শতম রিলেটেড যা আছে সেটা মনে করো এশিয়ার। এশিয়ার সলিড প্রায় বেশিরভাগ জায়গা, 90% জায়গা শতমের মধ্যে অন্তর্গত। কেন্তম বলতে কি জানতাম, শুধু ইউরোপের মধ্যে অন্তর্গত। কিন্তু এক্সেপশন তো সব জিনিসেরই আছে, সেরকম কেন্তমেরও এক্সেপশন হচ্ছে যে কেন্তমের কিছু অংশ এশিয়ার মধ্যে অন্তর্গত। ঠিক আছে, তার মানে কি দেখো, কেন্তমের এশিয়া শাখাগুলো আবার দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, তার মানে তোমরা যখন নোট করবা তখন এইভাবে করতে পারো যে এই যে শতম লিখলা, এই জায়গাতে শুধু লিখে রাখবা যে বাংলা, আর এই যে কেন্তম এটাকে আবার দুই ভাগে বিভক্ত করবা। ঠিক আছে, 1 এবং 2, এবং 1 এবং 2 যে দুইটা আমি তোমাদের এখন পড়াবো সেই দুইটা ওই জায়গাতে নোট করে রাখবা। সেই দুইটা কি কি দেখো, সেই দুইটা একটা হচ্ছে তুখারিক ভাষা আর একটা হচ্ছে হিত্তিক ভাষা। ওকে, তুখারিক এবং হিত্তিক, একটা জিনিস মাথায় রাখো যে তুখারিক হিত্তিক এইগুলা যদি এশিয়ার মধ্যে হয় কোন দেশের হইতে পারে বা কোন জায়গাগুলোর হইতে পারে, মানে জিনিসগুলো একটু কল্পনা করো তাইলে তোমরা বুঝতে পারবা। কেমনে দেখো, যে এই যে কেন্তম শাখার অধিকাংশ ভাষা ইউরোপের অঞ্চলের, যেটা আমরা জানতাম, এবং এই কেন্তমের যে তুখারিক অংশটা আছে, এই তুখারিক অংশ প্রচলিত ছিল কোথায় দেখো, তারিম নদী অববাহিকায়। তারিম নদীটা আবার কোথায়? এই যে চীনের জিনজিয়াং অঞ্চল। তোমরা তো জানছো, মানে অনেকেই নাম শুনছো চীনের জিনজিয়াং নদী রিলেটেড যখন পড়তে গেছো তখন। তার মানে কি দেখো, এই যে তুখারিক যে ভাষা, এই ভাষাটা মানে এই যে কেন্তম অংশের তুখারিক অংশ কার সাথে কানেক্টেড? চীনের কোন অংশ? জিনজিয়াং এর সাথে কানেক্টেড। ওকে, এই জিনিসটা মাথায় রাখো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কেন্তমের এশীয় শাখা তুখারিক ভাষাটা চীনের জিনজিয়াং এই জায়গাটার মধ্যে তারিম নদীর অববাহিকায় অবস্থিত। ওকে, এই জিনিসটা একটু, মানে একটু তো কিছু জিনিস তোমাদের মেমোরাইজ করতেই হবে, এই জিনিসটা মেমোরাইজ করে নিবা। এখন বাকি থাকে কি? হিত্তিক ভাষা। এখন দেখো এই যে হিত্তিক ভাষা, এই হিত্তিক ভাষা প্রচলিত ছিল পশ্চিম এশিয়ার আনাতোলিয়া, আনাতোলিয়া বা হচ্ছে তুরস্ক অঞ্চলে। ওকে, তার মানে একটা কি দেখো, তুখারিক বলতে আমরা চীনের জিনজিয়াং বলতে বুঝতেছি, এবং হিত্তিক বলতে আমরা তুরস্ক বলতেছি বা তুরস্ককে বুঝতেছি। এই দুইটা জিনিস যদি তোমরা মাথায় রাখো, অ্যাডভান্স লেভেলের তোমরা অনেক কিছু শিখে গেলা, যে জিনিসটা নর্মালি অন্য স্টুডেন্টরা পারবে না, বা অন্য স্টুডেন্টরা এই প্রশ্নগুলো আসলে পারবে না। ওকে, তো আমরা হালকা পাতলা অ্যাডভান্স জিনিস পড়বো। পরবর্তীতে যখন তোমাদেরকে আরো পড়ানো হবে তখন তোমরা আরো বেশি অ্যাডভান্স জিনিসগুলো পড়বা। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। এখন এই টপিকের উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে ভাষার উৎপত্তি রিলেটেড যে তথ্যগুলো, সেইগুলো তোমাদের একটু জানতে হবে। এইগুলা থেকেও মেইনলি তোমাদের পরীক্ষাতে অনেক প্রশ্ন তোমরা কমন পাবা। সে তথ্যগুলা কি কি দেখো, একটা হচ্ছে কি, বাঙালি আদি জনগোষ্ঠীর বা আদিবাসীর ভাষা কি ছিল। এই যে আমরা যে বাঙালি, আমাদের আদি জনগোষ্ঠী বা আমাদের যারা আদি পূর্বপুরুষ, তাদের আসলে ভাষাটা কি ছিল? তাদের ভাষা ছিল হচ্ছে অস্ট্রিক এবং অনার্য। ঠিক আছে, এই লাইনগুলা মানে সলিড মুখস্থ করবা, কারণ ডিরেক্ট প্রশ্ন, এগুলা জ্ঞানমূলক প্রশ্ন ডিরেক্ট চলে আসবে। ওকে, তারপরে কি দেখো, ভারতীয় মহাদেশে আঞ্চলিক বা কথ্য ভাষার আদি উৎস কি? অনার্য ভাষা। তো এই জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখো, অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে আঞ্চলিক বা কথ্য ভাষাটা কি। আঞ্চলিক বা কথ্য ভাষা বলতে নিজের এলাকার ভাষা বা নিজের অঞ্চলের যে ভাষা সেইটা। তো সেই নিজের অঞ্চলের ভারতীয় উপমহাদেশের ভাষা যেটা আছে সেটার আদি উৎস কারা? আদি উৎস হচ্ছে অনার্য ভাষা। ওকে, এই জিনিসটা মাথায় রাখো। তারপরে কি দেখো, ভারতীয় আর্য ভাষার নিদর্শন গ্রন্থের নাম কি? এটা হচ্ছে ঋগ্বেদে। ঠিক আছে, তারপরে কি দেখো, আর্যদের ভাষার নাম কি? আর্যদের ভাষার নাম হচ্ছে প্রাচীন বৈদিক ভাষা। এইগুলা কিন্তু আমি তোমাদেরকে জ্ঞানমূলক আকারে দিছি, এইগুলা কিন্তু প্রত্যেকটা লাইন এক একটা প্রশ্ন, মানে এইগুলা কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন, এক একটা লাইন। তো এইগুলা
খুঁজে খুঁজে তোমাদেরকে আমি দিছি, কারণ তোমাদের প্রিপারেশনটা যেন শর্টকাট হইলেও সলিড হয়, যাতে করে টার্গেটেড জিনিসগুলো তোমরা পড়ে ফেলো। এই জন্য এক একটা লাইন মানে প্রত্যেকটা লাইন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দিবা না। ওকে, এখন দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা ভাষার উন্মেষ মানে কি, উৎপত্তি হয়েছে কত শতাব্দীতে? 7ম শতাব্দীতে। এটাও একটা পরীক্ষায় আসা প্রশ্ন। তারপরে কি দেখো, বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা বা প্রাকৃত ভাষা। ঠিক আছে, মানে বাংলা ভাষাটা কোন জায়গা থেকে বা কোন দিক থেকে, এই যে আর্য এবং অনার্য দুইটা ভাগ আছে না, আর্য এবং অনার্য, এগুলো আমরা পরে সাহিত্য পড়ার সময় পড়বো। ঠিক আছে, আপাতত আজকে আসছে হালকা আলোচনা করি। এই আর্য অনার্যর এই অনার্য অংশ থেকে আমাদের এই বাংলা ভাষা মানে উৎপত্তিটা হয়েছে। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে বলছে। এইগুলো আমি যখন তোমাদেরকে সাহিত্যের ক্লাস নিব তখন তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিব। ওকে, এখন দেখো তারপরে আর যে প্রশ্নটা বাকি আছে সেটা হলো কি, দেখো যে বাংলা ভাষার বয়স কত বছর? 1000 বছর, এবং আনুমানিক 1000 বছর আগে এই পূর্ব ভারতীয় প্রাকৃত অংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তো এই তথ্যগুলা জাস্ট স্ক্রিনশট করে একটু দেখে নিবা, এইগুলা পরীক্ষায় আসা বিভিন্ন ধরনের তথ্য। এখন দেখো ব্রুস বুলি, তোমরা সবাই তো নাম জানো। হোয়াট ইজ ব্রুস বুলি? ব্রুস বুলি মানে কি? ব্রুস বুলি হচ্ছে মিথিলা বা মৈথিলি ভাষা এবং বাংলা ভাষার মিশ্রণে একটি ভাষা, এবং এটি একটি হচ্ছে কৃত্রিম কবি ভাষা, এবং এইটি একটি কৃত্রিম কবি ভাষা এবং মিথিলা অঞ্চলের ভাষা। ঠিক আছে, তার মানে মৈথিলি বা মিথিলা যে বইয়ে যেটাই লেখা থাক সেটা এবং বাংলা ভাষার মিশ্রণে যে ভাষাটা তৈরি হয় সেটাকেই বলা হয় কি, ব্রুস বুলি ভাষা। এবং এই ভাষার প্রবর্তককে, এই ভাষার প্রবর্তক হচ্ছে বিদ্যাপতি। তার মানে এই জায়গা থেকে 3টা আমাদের কোশ্চেন। একটা হচ্ছে মিথিলা এবং বাংলা ভাষার সংমিশ্রণে এই ব্রুস বুলি ভাষা তৈরি হয়। এটি একটি কৃত্রিম কি ভাষা? কবি ভাষা। এটা মাথায় রেখো, কি ভাষা? কবি ভাষা। এবং এইটা কে প্রবর্তন করে বা কার দ্বারাই প্রবর্তিত হয়? এটা প্রবর্তিত হয় হচ্ছে বিদ্যাপতির দ্বারা। ওকে, তার মানে কি দেখো, একই টাইপের জিনিসগুলা কিন্তু যখন আমরা পড়বো একটার সাথে আর একটা কানেকশন করে, পরীক্ষাতে স্টুডেন্টরা বেশিরভাগ খারাপ করে কেন জানো? যে তারা এক সিকোয়েন্সটা খুঁজে বের করতে পারে না, যার কারণেই তারা পরীক্ষাতে আসলে ভালো করতে পারে না। ওকে, তো যেহেতু আমি তোমাদের সিকোয়েন্স করে করেই পড়াবো, তোমাদের পড়াগুলো অটো মনে করো তোমার গোছালো হয়ে যাবে। ওকে, এখন দেখো এই টপিক থেকে কিছু প্রশ্ন, এগুলো হচ্ছে বিগত সালে আসা প্রশ্ন। এইটা হচ্ছে 43তম বিসিএস এর প্রশ্ন। কি দেখো, কেন্তমের কোন 2টি শাখা এশিয়ার অন্তর্গত? দেখছো, আমি তোমাদেরকে যে অ্যাডভান্স পড়াটা পড়াইলাম কাজে আসছে কিনা? 43তম বিসিএস মানে রানিং প্রশ্ন। এই প্রশ্নগুলা বিশ্ববিদ্যালয়ে আসবে আপকামিং টাইমে। এইগুলা থেকে কখনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে নাই, যেহেতু বিসিএস হাত দিছে তার মানে বিশ্ববিদ্যালয় এখন এই জায়গাগুলোতে হাত দেবে। তো আমরা কি কি পড়ছি? কেন্তমের 2টি শাখা এশিয়ার কি কি অঞ্চলে মানে অন্তর্গত। তো আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের পড়া পড়ছি। দেখো তোমাদেরকে আমি সাইকোলজিক্যালি কত দূর আগায় নিয়ে গেছি, এই জায়গাতে বুঝতে পারবা। তোমরা কি কি পড়ছো? কেন্তমের 2টা অংশ, একটা হচ্ছে কি হিত্তিক আর একটা হচ্ছে তুখরিক। এখন তোমরা এই হিত্তিক এবং তুখারিকের ডিটেলস জানো, তার মানে যদি তোমার হিত্তিক এবং তুখারিকের ডিটেলস মনে না থাকে, এই যে হিত্তিক এবং তুখারিক যে নামটা জানছো তার কারণেই তুমি প্রশ্নটা পারবা। এইগুলাকে বলে হচ্ছে সাইকোলজিক্যালি তোমাকে অ্যাডভান্স করে তোলা। যে একটা টপিকের বিস্তারিত বলতেছি, যদি বিস্তারিতটা তোমার মনে না থাকে, টপিকের জাস্ট নামটা মনে থাকবে, যার কারণে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন তুমি কারেক্ট করতে পারবা। সেই জিনিসটাই এইখানে তোমাদের অ্যাপ্লাই হয়েছে। দেখো, কেন্তমের কোন 2টি শাখার এশিয়ার অন্তর্গত? তার মানে ইজি, তোমার কাছে ইজি মনে হবে, একটা কি হিত্তিক আর একটা হচ্ছে তুখারিক। তার মানে অ্যান্সার হচ্ছে ক। তুমি হিত্তিক এবং তুখারিকেরও বংশগতি সম্পর্কে জানো, যে এই কোন অঞ্চলের এ কোন অঞ্চলের, এটাও তুমি জানো। তার মানে এইটা তো তোমার কাছে ইজি কোশ্চেন। কিন্তু অন্যান্য স্টুডেন্টদেরকে বলে দিও, ও এই প্রশ্ন থেকে লক খেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি জিনিসপাতি, আমরা এইভাবে পড়ার ট্রাই করব। এখন আসো আমাদের নেক্সট টপিকে। তোমরা কি এই জিনিসগুলো বুঝতে পারতেছো? এগুলা কি বুঝতে পারতেছো? ওকে, এখন আসো আমাদের পরবর্তী টপিকে, যে বাংলা ভাষা এবং ভাষার উৎপত্তি, এইটার একটা শর্টকাট জিনিস আছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আজকের পুরা ক্লাসের, সেটা হইলো এইটা, এই চারটা তোমাকে অনেক বেশি প্রশ্ন কালেক্ট করতে সাহায্য করবে। জাস্ট একটা চার্ট, সেটা কি একটু দেখো। এই জায়গাতে যে বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষাটা কিভাবে উৎপত্তি হইলো, আমরা জাস্ট বেসিকটা জানি যে কোনো ভাষা ইন্দো ইউরোপীয় থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু ইন্দো ইউরোপীয় থেকে যে বাংলায় ট্রানজিটটা হয়েছে, যে পরিবর্তনটা হয়ে আসছে, এই জিনিসটা তো আমাদের জানা নাই। সেই জিনিসটাই আমরা এখন জানবো। দেখো, এইটা 2টা রূপ আছে, একটা সংক্ষিপ্ত একটা বিস্তারিত। কেন 2টা জানা লাগবে? এইটা হচ্ছে পরীক্ষাতে আসা অপশনের উপর ডিপেন্ড করে এই 2টা জিনিস প্রয়োগ করা লাগে। এইগুলা তোমরা একটু পরে বুঝতে পারবা, জাস্ট আমি যা দেখাইতেছি তা দেখো। বাংলা ভাষার উৎপত্তি আমরা জানি, সংক্ষিপ্ত রূপটা দেখো আর বিস্তারিতটা দেখো, তাইলে বুঝতে পারবা। যে কোনো ভাষার উৎপত্তি কোত্থেকে হয়েছে? ইন্দো ইউরোপীয় থেকে হয়েছে। এখন ইন্দো ইউরোপীয় থেকে পর্যায়ে আসে কিসের?
তারপরে আসে হচ্ছে আর্য বা সংস্কৃত, তারপরে আসে হচ্ছে প্রাকৃত, তারপরে আসে বঙ্গ কামরূপী, তারপরে হচ্ছে বাংলা। চোখ বন্ধ করে এইরকম করে যেন বলতে পারো যে সংক্ষিপ্ত রূপ বাংলা ভাষার উৎপত্তি সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্দো ইউরোপীয়, তারপর শতম, তারপর আর্য বা সংস্কৃত, তারপরে প্রাকৃত, তারপর বঙ্গ কামরূপী, তারপরে হচ্ছে বাংলা। এইটা তো তোমার গেল। এরপরে তোমার সব থেকে যেটা কঠিন কাজ থাকবে আজকের ক্লাসের, সেইটা হইলো এই যে বিস্তারিত রূপ, এই বিস্তারিত রূপটা মুখস্থ করা। এইটা মুখস্থ করার একটা টেকনিক শিখাই দিচ্ছি, তাইলে বুঝতে পারবা। ইন্দো ইউরোপীয় জানোই সবার আগে বসবে, ওকে, বসে গেল। সংক্ষিপ্ত রূপে শতম মুখস্থ করছো, শতমকেও বসায় দিলা, ওকে। তারপরে এখন তোমার ভাঙতে হবে এই যে আর্য বা সংস্কৃত। আর্য কথাটা শুনলেই তোমার ইন্ডিয়ার কথা মনে হয় না বা ভারতের কথা মনে হয় না, হয়। তার মানে এই আর্যকে যদি আমরা ভাঙি, আমরা কিছু জিনিস পাবো, সেই জিনিসগুলাই জাস্ট বসায় দিব। দেখো, প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় কথ্য আর্য বা মধ্য ভারতীয় আর্য, তারপরে কি দেখো প্রাচীন আর্য বা নব্য ভারতীয় আর্য, ওকে। তার মানে কি দেখো, এই আর্যকে যদি আমরা ভাঙি, কতগুলো জিনিস পাইলাম। একটা হচ্ছে প্রথমে কি দেখো প্রাচীন, প্রথমে কি থাকবে প্রাচীন কি ভারতীয় আর্য, তারপরে প্রাচীন ভারতীয় কি আর্য, কথ্য আর্য। তার মানে ধরো একটা যে কোনো ভাষার, বাংলা ভাষা, বাংলা একটা ভাষা, তারপরে বাংলার একটা কথ্য ভাষা, সেই জিনিসটাই যে আর্য একটা ভাষা, সে আর্যর হচ্ছে কথ্য একটা রূপ। তারপরে প্রাচীনের পরে কি আসে, এই যে প্রথমে প্রাচীন শেষ, তারপরে আসলো মধ্য, সেই মধ্য জিনিসটা এখানে এসেছে, মধ্য ভারতীয় আর্য। তারপরে কি দেখো প্রাচীন আর্য বা নব্য ভারতীয় আর্য। তো এই সিকোয়েন্সটা এই আর্য থেকে এই চারটা অংশ বের করবা। তার মানে এইটা শতম এবং ইন্দো ইউরোপীয় এই দুইটা ঠিক থাকবে, আর্যকে ভাঙলে আমরা চারটা অংশ পাবো। তারপরে এই যে প্রাকৃত, এই প্রাকৃতকে যদি আমরা এইখানে রেখে দিই এবং প্রাকৃতকে ভাঙি, তাইলে আমার এই জিনিসটা হয়ে যাবে। তার মানে প্রাকৃত প্রাকৃত আমরা নিয়ে আসলাম। তারপরে এই প্রাকৃতটাকে ভাঙলে কি কি জিনিস আসে দেখো, যে মাগধী প্রাকৃত, আর একটা হলো গৌড়ীয় প্রাকৃত। তারপরে হচ্ছে এই প্রাকৃতর পরে কি আসে, অপভ্রংশ। অপভ্রংশ কি, যে মাগধী অপভ্রংশ আর হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ। তারপরে এই যে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী, বাংলা, বাংলা, ঠিক আছে। তো এইগুলা কেন মানে তোমাদের আসলে বিস্তারিত রূপটা মুখস্থ করা লাগবে। পরীক্ষাতে অনেক সময় দেখবা এই যে প্রাচীন আর্য বা অনেক সময় দিয়ে দিল যে গৌড়ীয় প্রাকৃত লিখে দিল, তো তুমি ধরো সংক্ষিপ্তটা মুখস্থ করছো, তুমি জানোই না এই গৌড়ী প্রাকৃত কোত্থেকে আসলো। তো এই অপশন গুলার জন্য আসলে এই বিস্তারিত রূপটা মুখস্থ করা লাগে। তার মানে এই দুইটা রূপ খুব ভালোভাবে তোমার মুখস্থ করতে হবে, যে ভাষার উৎপত্তি রিলেটেড যত প্রশ্ন আছে সব কারেক্ট করার জন্য, ওকে। এই জিনিসটা তোমরা মাথায় রাখো। তো এই জায়গাতে দুইটা জিনিস মাথায় রাখো, যে বঙ্গ কামরূপী এইটা থেকে কি তৈরি হচ্ছে, বাংলা এবং অসমীয়া। তার মানে একটা অংশের মধ্যে আছে, তার মানে এই দুইটাকে বলা হয় হচ্ছে সহোদর। সহোদর কি কি সহোদর, বাংলা এবং অসমীয়া, কারণ এই দুইটা একটা স্টেজের মধ্যে আছে। একটা স্টেজের মধ্যে থাকলে কি সহোদর, মানে দুই ভাই, ঠিক আছে। ধরো তুমি এবং তোমার ভাই, তোমরা তো একই বাসায় থাকবা, তাই না? তো সেই বিষয়টা এইখানেও, এই জন্য এই দুইটাকে সহোদর বলা হয়। আর এই যে অপভ্রংশ আর প্রাকৃত, প্রাকৃত বলতে হচ্ছে স্বাভাবিক, প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, এবং অপভ্রংশ শব্দের অর্থ হচ্ছে বিকৃত, ওকে। এই জিনিসটা জাস্ট মাথায় রাখো। তো এটা এখানে লেখা আছে দেখো, যে অপভ্রংশ শব্দের অর্থ হচ্ছে বিকৃত এবং প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, এবং বাংলা এবং অসমীয়া এই দুইটাকে বলা হয় হচ্ছে সহোদর, ওকে। তো এগুলো হচ্ছে বেসিক তথ্য। এখন আসো এই জায়গা থেকে সবথেকে কমপ্লিকেটেড জিনিস, যেটা তোমাদেরকে জানতেই হবে, যেটা তোমাদেরকে মানে বুঝতেই হবে, সেই জিনিসটা দেখো কি। 17তম বিসিএস এ আসা একটা প্রশ্ন দেখো, এই জায়গাতে কিভাবে ওই ছকটা কাজে লাগে আমি তোমাদেরকে বোঝাবো। এবং সব থেকে কঠিন প্রশ্ন বিসিএস এর আসা এইটা, এই প্রশ্নটা মানে যারা ক্যাডার হয়েছে তারা পর্যন্ত এই প্রশ্নটা ভুল করছিল। এটা তো অ্যাডমিশনে অনেকবার আসছে, অনেকগুলো অ্যাডমিশনেও আসছিল। তো এই প্রশ্নটা যখনই আসে তখনই ভুল করে, সেই জিনিসটা তোমরা যাতে ভুল না করো, এটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। কি দেখো, যে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে হয়েছে, তার মানে এই যে উৎপত্তিটা এটা কোন জায়গা থেকে হয়েছে। অপশনে কি আছে, সংস্কৃত, পার্লি, প্রাকৃত, অপভ্রংশ। এইটা কারেক্ট করার জন্য ওই যে ছকটা মুখস্থ করতে বললাম না, সেটা কাজে আসবে। কিভাবে, একটা জিনিস মাথায় রাখবা, এই যে বাংলার জন্ম, বাংলার উৎপত্তি, এইগুলা যখন আসবে তখন একের পর এক যাবা। যেমন আমরা কি দেখছি, সর্বশেষে কি ছিল, বাংলা, তার আগে কি ছিল, অপভ্রংশ। মানে ধরো এই জায়গায় ছিল কি বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী, কামরূপী, বঙ্গ কামরূপী। তার মানে কি দেখো, এই যে উপরের দিকে যাবা, এইটার মানে পরীক্ষাতে এরকম যখন প্রশ্ন আসবে, বাংলা এইখানে তো তুমি দেখলা, বাংলার উপরে কি আছে, বঙ্গ কামরূপী, এটা যদি অপশনে থাকে অ্যান্সার ওইটা, যদি না থাকে বঙ্গ কামরূপের উপরে কি আছে সেইটা, সেটা না থাকলে
পরেরটা না থাকলে তারপরেরটাই, এইভাবে করে উপরের দিকে উঠতে হবে। এই জিনিসটাই তোমার অ্যান্সার কারেক্ট করবে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। তো এইখানে কি কি অপশন আছে দেখো, যে বাংলা ভাষার জন্ম কোন জায়গা থেকে আসছে, একটা হলো সংস্কৃত, একটা পার্লি, একটা প্রাকৃত এবং একটা হচ্ছে অপভ্রংশ। তার মানে এই যে অপভ্রংশ এবং প্রাকৃত এইগুলা কিন্তু আমরা ওই ছকে দেখছি, সেই জিনিসটাই আমরা কারেক্ট করার ট্রাই করব। এখন আমি যদি তোমাদেরকে ছকে নিয়ে যাই, এই ছকটা তোমরা একটু খেয়াল করো, তাইলে বুঝতে পারবা। এই যে বাংলা ভাষা, আমি তোমাদেরকে কি বলছি, উপরের দিকে সবসময় আসবা। প্রথমে কি দেখবা, এটার আগে কি আছে, বঙ্গ কামরূপী। অপশনে আমাদের বঙ্গ কামরূপী নাই, তার মানে বাদ। তারপরে কি আছে, অপভ্রংশ, কি গৌড়ীয় অপভ্রংশ এবং মাগধী অপভ্রংশ। আমাদের অপশনে কিন্তু অপভ্রংশ নাই, তার মানে এটাও বাদ। তারপরে কি দেখো, প্রাকৃত, কি গৌড়ীয় প্রাকৃত, মাগধী প্রাকৃত। আমাদের প্রাকৃত লেখা আছে, তার মানে এটা হইতে পারে। তার উপরে কি দেখো, আরো প্রাকৃত, আরো অনেক কিছু আছে, অনেকগুলো কিছু আছে, ঠিক আছে। এই যে শতম, ইন্দো ইউরোপীয়, এইগুলো আছে। এখন দেখো টেকনিক্যাল ইরোডটা কোথায়, এই জায়গাতে অপভ্রংশ ছিল, টেকনিক্যাল ইরোডটা কোথায় সেটা একটু দেখো। এইখানে কি লেখা আছে, শুধু অপভ্রংশ, ঠিক আছে। কি লেখা আছে, শুধু অপভ্রংশ। এইখানে কি লেখা আছে, শুধু প্রাকৃত। এখন যদি তুমি তার মানে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। পারলে আর সংস্কৃত হবে না, কারণ ওইগুলো আমাদের শখের মধ্যেই নাই, এজন্য আমি ওই দুইটাকে বাদ দিছি। এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা হলো কনফিউশন। আমি তোমাদের কি বলছি, যে ধরো বাংলা, এই বাংলার উপরে যা এক্সিস্ট করবে সেটাই আগে অ্যান্সার, সব থেকে আগে সেটাই অ্যান্সার হবে। তার মানে আমাদের অপভ্রংশ এবং প্রাকৃত এই দুইটা আমাদের খুঁজে বের করতে হবে। ধরো এই যে বাংলার উপরে যদি আমরা আসি, আমরা এই যে অপভ্রংশ পাইলাম, তার উপরে যদি আমরা যাই, তার উপরে গেলে আমরা কি পাবো, এই যে প্রাকৃত পাবো। ওকে, টেকনিক্যাল ইরোডটা কোথায় বুঝতে কি পারছো, অনেকেই বুঝতে পারছো। সেটা কি দেখো, এইখানে কি লেখা আছে, মাগধী অপভ্রংশ অথবা গৌড়ীয় অপভ্রংশ। অপশনে কি দেওয়া ছিল, শুধু অপভ্রংশ। ব্যাপারটা বুঝতে পারছো, মানে তুমি জানো যে উপরে যা থাকবে তাই অ্যান্সার। তার মানে এই যে বাংলার উপরে কি আছে, অপভ্রংশ লেখা দেখে তুমি অ্যান্সার করে দিয়ে আসলা। ওকে, দিয়ে আসলা, অ্যান্সারটা হয়ে গেল ভুল। কেন ভুল, কারণ এই যে মাগধী অপভ্রংশ, এইটা কখনো অপভ্রংশ একা অবস্থায় বসতে পারে না। অপভ্রংশ হইলে কিসের অপভ্রংশ সেইটা তোমার বসাইতে হবে, মাগধীর অপভ্রংশ নাকি গৌড়ীয়র অপভ্রংশ। তার মানে অপশনটাতে শুধু যেহেতু অপভ্রংশ আছে, অপভ্রংশ হবে না। বাট প্রাকৃত কিন্তু দেখো এই সবের মধ্যে একা বসতে পারে, এই জন্য প্রাকৃতটা ওটার অ্যান্সার হবে। তার মানে এটার অ্যান্সার কি, এইটার প্রশ্নের অ্যান্সার কি, প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্রাকৃত। যারা মনে করো পরীক্ষা দেয় তারা সবাই এই অপভ্রংশ দিয়ে আসে, যার কারণে পরীক্ষাতে এই প্রশ্নের অ্যান্সারটা ভুল হয়ে যায়। বুঝতে পারছো, মানে অপভ্রংশ কখনো একা বসতে পারে না, এটা হচ্ছে মাগধী অপভ্রংশ বা গৌড়ীয় অপভ্রংশ বসতে হবে একসাথে। দেখছো টেকনিক্যাল ইরোডটা কত কঠিন করে দিছে এই জায়গাতে। তুমি জানো নর্মালি যে উপরে যা থাকে তাই হয়, তো সেটাই তুমি দিলা, কিন্তু এই জায়গাতে এই জিনিসটা খাটলো না। এখন একটা জিনিস আসো, যে কেন আসলে তুমি বিস্তারিত রূপটা মুখস্থ করবা, সংক্ষিপ্ত রূপটা কেন মুখস্থ করবা না। যদি তুমি সংক্ষিপ্ত রূপটা মুখস্থ করো, এই যে অপভ্রংশ লেখাটাই তুমি দেখো সংক্ষিপ্ত রূপে পাবা না। তোমাকে যদি আমি এই জায়গাতে নিয়ে যাই, দেখো সংক্ষিপ্ত রূপের মধ্যে অপভ্রংশ কি লেখা আছে, অপভ্রংশ লেখাই নাই। যার কারণে তোমার হচ্ছে এই সংক্ষিপ্ত এবং এই বিস্তারিত দুইটা রূপই তোমার মুখস্থ করা লাগে। বুঝতে পারছো, তার মানে এই জায়গার ইম্পর্টেন্সটা কত বড় এবং তোমাকে আটকায় দিবে কোন জায়গায়, এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাই দিলাম। দেখো তোমাদেরকে আমি পড়াবো হায়ার লেভেলে, যাতে করে ছোট লেভেলের জিনিস আসলে তোমার কাছে কোনো মানে অত কঠিন মনে না হয়। হায়ার লেভেলের জিনিসগুলাই তোমাদেরকে পজিশন অনেক দূরে নিয়ে যায়। হায়ার লেভেলের 5টা কোশ্চেন থাকে, ওই 5টা কোশ্চেন যারা গাইড করতে পারে তাদের পজিশন 2000-এর আগায় যায়, এবং যারা ওই 5টা গাইড করতে পারে না তাদের পজিশন গুলাই অনেক দূরে চলে আসে। ঠিক আছে, তো একটু কষ্ট হবে মাঝে মধ্যে, আমরা তো সহজ জিনিস পড়ি, শুধু যদি সহজ 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 পড়ি তাইলে তো বিষয়টা অত মজাদার হইলো না। কঠিন জিনিস শেখাতে একটু মজা আছে। তো এইভাবে কঠিন জিনিসগুলো যখন শিখবা না, দেখবা নিজের মধ্যে একটা আলাদা মানে তোমার আলাদা একটা ব্যাপার তৈরি হবে। ওকে, তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এটা কাজ হচ্ছে স্ক্রিনশট নিয়ে এটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করবা, আর আজকে আমাকে হোমওয়ার্ক হিসাবে এটা মানে গ্রুপে সাবমিট করে দিবা সবাই। এইটা লিখবা, সংক্ষিপ্ত রূপ এবং বিস্তারিত রূপ, এটা লিখে হোমওয়ার্ক করে দিবা, নাইলে গ্রুপ থেকে আউট করে দিব। ওকে, কারণ আমি তোমাদেরকে এত কষ্ট করে পড়াবো, তোমরা পড়বা না, এটা হবে না। আমি চাই, তোমাদেরকে বলছি এটা ফ্রি কোর্স না, আমি পেইড কোর্সের ডাবল পড়াবো তোমাদের, তোমরা জাস্ট পড়ো। ঠিক আছে, এটা এখন দেখো। ওকে, এখন দেখো পরবর্তী আরেকটা ওই রিলেটেড প্রশ্ন, যে
বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে হয়েছে, এটা বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রশ্ন। এই জায়গাতে কি কি দেওয়া আছে দেখো, ভারতীয়, আর্য, সংস্কৃত, ইন্দো ইউরোপীয় এবং বঙ্গকামরূপী। আমরা ওই যদি সংক্ষিপ্ত রূপটা খেয়াল করি দেখবা যে বঙ্গকামরূপী হচ্ছে সবার আগে আসে। তোমাদেরকে যদি আমি একটু দেখায় দিই তাইলে এটার অ্যান্সার কিন্তু ঘ হবে। ঠিক আছে, তোমাদেরকে যদি একটু দেখায় দিই তাইলে বুঝতে পারবা। এই যে সংক্ষিপ্ত রূপটাও কাজে লাগে, বাংলা, তার আগে দেখো বঙ্গকামরূপী আছে। ওখানে কিন্তু ইন্দো ইউরোপীয় ছিল। তোমরা তো সবাই জানো যে বাংলা উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয় দিলে কিন্তু হবে না, এটার অ্যান্সার দিতে হবে তোমার মানে বঙ্গকামরূপী, কারণ বাংলার আগে হচ্ছে বঙ্গকামরূপীটা আছে। ঠিক আছে, তুমি যদি এগুলোকে একটা স্টেজ করো, ধরো প্রথমে ইন্দো ইউরোপীয়, তারপরে ওইটা থেকে শতম, তারপরে ধরো আর্য, তারপরে ধরো হচ্ছে এই জায়গাতে প্রাকৃত, তারপরে হচ্ছে এই জায়গাতে বঙ্গকামরূপী, তারপরে হচ্ছে বাংলা। বুঝতে পারছো? তার মানে এই যে উপরে যা থাকবে তাই হবে। এটা না থাকলে অপশনে এটা দেখবা, এটা না থাকলে এটা দেখবা, এটা না থাকলে এটা না দেখবা, তারপরে যদি কিছু না থাকে তখন সেটা ইন্দো ইউরোপীয় হবে। ঠিক আছে, তো এই জিনিসটাই এই প্রশ্নের মধ্যে তোমাদের আছে। দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু ইন্দো ইউরোপীয় আছে, অনেকে ইন্দো ইউরোপীয় দিয়ে আসবা, কিন্তু ওইটা হবে না, এটার অ্যান্সার হবে হচ্ছে বঙ্গকামরূপী। এই জিনিসগুলা কি তোমরা বুঝতে পারতেছো? মানে এইগুলা কি বুঝতে পারতেছো? তোমরা একটু আমাকে জানাও। ওকে, আমরা আরেকটা প্রশ্ন দেখি এটা রিলেটেড। দেখো যে কোন ভাষা থেকে, এই দিকে তাকাও, সবাই তাকাও, এই প্রশ্নটা একটু দেখো, খুবই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঠিক আছে, এটা তোমাদের পড়া রিলেটেড না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যার কারণে আমি দিয়ে দিছি। সেটা কি দেখো যে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন। আমরা কি জানি, আমরা ওই জায়গাতে যখন বেসিক পড়ছি তখন সপ্তম শতাব্দীতে বা সপ্তম শতকে বাংলা ভাষার উৎপত্তি হয়, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন। কিন্তু কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয় এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে, এই পয়েন্টটা দেয়া ছিল না, যার কারণে আমি ভাবছি যে তোমাদের প্রশ্ন আকারে পড়াই, যাতে তোমরা ভালো কনফিডেন্স পাও। ওই যে লাইনগুলো পড়ানোর সময় বললাম না যে প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে আসছিল, তো তোমরা হয়তো বা ভাববা যে ভাই মনে হয় এমনিতে বলতেছে, তো যার কারণে একটা প্রশ্ন আকারে দিয়ে দিছি ওইখানে না দিয়ে। তো সেইটাই দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন। কি কি আছে দেখো, গৌড়ীয় অপভ্রংশ, গৌড় অপভ্রংশ, মাগধী অপভ্রংশ, প্রাচীন অপভ্রংশ। দেখছো এইখানে কি ওরা কাজটা করছে? তোমরা সব সময় পড়ছো কি গৌড়ীয় অপভ্রংশ, কিন্তু অপশনে কি দিয়ে রাখছে গৌড় অপভ্রংশ, মানে শব্দটাই ভুল, উচ্চারণটাই ভুল, তার মানে এটা কখনো হবে না অ্যান্সার কিন্তু এটার গৌড়ীয় অপভ্রংশ। অনেকে কনফিউজ হয়ে যাইতে পারো যে গৌড়ীয় আর গৌড় মানে কাছাকাছি তো। ঠিক আছে, আরো যদি কঠিন করতো না তাহলে কি করতো জানো, এইটাকে ক নম্বরে দিত আর এই যে খ নম্বরটাকে খ দিত। যখন তুমি গৌড়ীয় পড়তা ওই গৌড়া দেখে অনেকে অ্যান্সার করে দিয়ে আসতা। ঠিক আছে, তার মানে এটা মাথায় রাখো যে বাংলা ভাষা কোন ভাষা থেকে উদ্ভব হয়েছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহের মতে গৌড়ীয় অপভ্রংশ থেকে। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমাদের নেক্সট টপিক, আমরা হিউজ টপিক ক্লিয়ার করতেছি আশা করি। ওকে ওকে ওকে, এখন দেখো বাংলা লিপি জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখো বাংলা ভাষার নিজস্ব কিছু লিপি রয়েছে, মানে আমরা যে ভাষা আসলে ইউজ করি এই ভাষার নিজস্ব কিছু লিপি রয়েছে, এই লিপিটাকেই বলা হয় হচ্ছে বাংলা লিপি। ওকে, আমাদের মেইনলি পরীক্ষাতে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি। তোমরা সবাই জানো। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় বাংলায় বর্ণে কতগুলা, তাহলে তুমি বুঝতে পারবা। এখন বর্ণের উপরে যে বর্ণ জিনিসটা যে লিপির সাথে কানেক্টেড, এটা কিন্তু অনেকে জানতে না। তার মানে কি দেখো, বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি স্বরবর্ণ, এবং এর মধ্যে 11টি, মূল বর্ণের সংখ্যা 50টি এবং স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 29টি। ঠিক আছে, এটা বেসিক তথ্য, তোমরা ইজিলি বুঝতে পারছো। এখন দেখো ভারতীয় লিপি, যেটা আমরা মেইনলি পরীক্ষাতে আমাদের আসে, বাংলা লিপি থেকে ওইভাবে প্রশ্ন আসে না, পরীক্ষাতে আসে হচ্ছে ভারতীয় লিপি থেকে। এখন ভারতীয় লিপি জিনিসটা কি? ওকে, ভারতীয় লিপি জিনিসটা কি? ভারতীয় লিপি দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। ঠিক আছে, এইটা মাথায় রাখো। এখন একটা জিনিস এই জায়গা থেকে তোমার যে প্রশ্নটা আসবে সেটা হলো ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লেখা হয় এবং খরষ্টি লিপি কোন দিক থেকে লেখা হয়। দেখো বর সাথে কি মেলে? ব মেলে। তার মানে ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা হয়, একটা যখন বাম দিক থেকে লেখা হয় আর একটা কি অপোজিট ডান দিক থেকে লেখা হয়। এইদিকে তাকাও, সেই জিনিসটাই এইখানে আছে। কি দেখো যে ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লেখা হয়? ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা হয়। যেমন এই যে বাংলা এবং একটা হিন্দি। তার মানে একটা জিনিস মাথায় রাখো, পরীক্ষাতে তোমার কিভাবে দিতে পারে যে বাংলা এটা কোন ধরনের লিপি, বাংলা কোন ধরনের লিপি। এখন তুমি ওই জায়গাতে পড়ছো যে ভাইয়া তো আমারে, সাইম ভাইয়া তো আমারে পড়াইছে
যে বাংলা হচ্ছে বাংলা লিপি, এই যে আগে পড়াইছে, কিন্তু আমি তো বাংলা, এই যে বাংলার নিজস্ব যে লিপি রয়েছে সেটাকে আমরা বাংলা লিপি বলি। এখন আমি তো পরীক্ষাতে বাংলা লিপির অপশনই খুঁজে পাচ্ছি না, তাইলে কি হবে? তাইলে এই জায়গাতে তখন তোমরা দিয়ে আসবে হচ্ছে ব্রাহ্মী লিপি। তোমাদেরকে এই সেন্স থেকে হিসাব করতে হবে যে কোন দিক থেকে লেখা হয়, সেইটার উপর ভিত্তি করে তোমার মেইনলি এই লিপিগুলোর অ্যান্সার করতে হবে। ওকে, তাইলে কি দেখো যে এই যে ব্রাহ্মী লিপি, যেটাকে আমরা বাম দিক থেকে লিখি, অর্থাৎ এই যে এটা বাম সাইড, এই যে আমি এই জায়গা থেকে লিখতেছি যে আমার নাম অমুক, ঠিক আছে, এই যে বাম দিক থেকে এই দিকে যাচ্ছি, তার মানে বাম দিক থেকে যেটা লেখা হয় সেটাকে বলা হয় হচ্ছে ব্রাহ্মী লিপি। যেমন বাংলা এবং হিন্দি, ইন্ডিয়ানরা দেখবা যে হিন্দি লেখাগুলো এই দিক থেকে লেখে, বাট তুমি যদি খরষ্টি লিপিতে যাও এটাকে ডান দিক থেকে লেখা হয়, তার মানে এই দিক থেকে। ধরো এই যে আরবি লেখা তুমি এই দিক থেকে লিখতেছো, বা এই যে উর্দু লেখাগুলো যেগুলো তোমরা লেখো, যে পাকিস্তানরা যে টাইপের লেখাগুলো লেখে সেইটা, তার মানে কি দেখো আরবি এবং উর্দু হচ্ছে খরষ্টি এবং ব্রাহ্মী লিপি হচ্ছে বাম দিক থেকে লেখা হয়। এই দুইটা হচ্ছে বেসিক তথ্য এবং এইগুলা থেকে সচরাচর প্রশ্ন হয়। এখন আসো আসল খেলায়, সেটা হইলো কি ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি সম্পর্কে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হয়েছে, সেইটা আমরা একটু দেখবো, ঠিক আছে। কি দেখো, প্রায় 2500 বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তার মানে ব্রাহ্মী লিপিটা জন্ম থেকে হইতেছে এই 2500 বছর, মানে কতদিন আগে থেকে? 2500 বছর আগে থেকে। ওকে, এই ব্রাহ্মী লিপিটা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে সারদা, আর একটা হচ্ছে নাগল, এবং আরেকটা হচ্ছে কি কুটিল, ঠিক আছে। তাইলে ব্রাহ্মী লিপি কয়টা ভাগে বিভক্ত? এইভাবে মাথায় রাখবা যে সারদা, নাগর এবং কুটিল। ওকে, এখন দেখো এই ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত হয়। তার মানে এই যে ব্রাহ্মী লিপিটাই কিন্তু কি লিপি নামে পরিচিত? কুটিল লিপি নামে পরিচিত। ওকে, সারদা এবং নাগর বাদ দিয়ে কুটিলে ডিরেক্ট চলে আসছে। এই জিনিসটা এই জায়গাতে মাথায় রাখো, এইগুলা কিন্তু প্রশ্ন আসতে পারে, যার কারণে আমি হচ্ছে অ্যাডভান্স কিছু তথ্য দিয়ে দিছি। তো তোমরা চাইলে এগুলা নোট করে পড়তে পারো, কাজে আসবে। প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। যখন আমি তোমাদেরকে প্রশ্ন সলভ করাবো, যদি কখনো ফ্রিতে করাই, ধরি দেখি তোমাদের রেসপন্স ভালো আছে, আমি ফ্রিতে প্রশ্ন সলভ ক্লাসও করাবো। নাইলে তো আমাদের পেইড ব্যাচে, তো আমি জানি আমার ক্লাস করার পরে তোমরা এখান থেকে 90% স্টুডেন্ট আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা। তো তাদের তখন আমি যখন এই প্রশ্নগুলা সলভ করাবো বিগত সালে আসা 35 বছরে, তখন দেখবা যে তোমাদের এই জিনিসগুলো খুব কাজে লাগতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা এখান থেকে মাথায় রাখবা যে ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখার এই যে কোথাও 10ম শতকের 10ম শতক কুটিল লিপি নামে এটা পরিচিতি লাভ করে। এই জায়গা থেকে এই তথ্যটা, ইনফরমেশনটা মাথায় রাখবা। এখন আসো পরবর্তীতে কি দেখো যে অহমিয়া, বড় এবং মণিপুরের প্রভৃতি ভাষাও এই যে বাংলা লিপিতে লেখা হয়, এবং সংস্কৃত এবং মৈথিলি এগুলা এক সময় এই লিপিতে লেখা হইতো, মানে বাংলা লিপিতে লেখা হইতো, ঠিক আছে। তো এইগুলা বেসিক তথ্য জাস্ট মাথায় রাখো। ভারতীয় মৌলিক লিপি হচ্ছে এই ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপিটাকে ভারতের মৌলিক লিপি বলা হয়। ইভেন বাংলারও মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি, কারণ ব্রাহ্মী লিপিটা বাম দিক থেকে লেখা হচ্ছে, যেটাই বাম দিক থেকে লেখা হবে সেটাই ব্রাহ্মী লিপি। এবং সেটা যে দেশেই হোক, হিন্দি যেহেতু আমরা ওখানে কি দেখছিলাম যে বাংলা এবং হিন্দি, বাংলা এবং হিন্দি এই হিন্দি হওয়ার কারণে কিন্তু ভারতীয় হয়ে গেছে। ওকে, এই জিনিসটা ইজি। তারপরে কি দেখো, লিপির বিস্তার ঘটান কে? সম্রাট অশোক। এটা মাথায় রাখবা যে সম্রাট অশোক হচ্ছে লিপির বিস্তার ঘটান। এই লিপির মিল আছে মহস্থানগড়ের লিপির সাথে, ঠিক আছে। মানে এই ব্রাহ্মী লিপিটার আমাদের মহস্থানগড়ের লিপির সাথেও মিল আছে, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যা কিছুই থাকবে সেটা ব্রাহ্মী লিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওকে, এখন দেখো এই যে লিপি, অক্ষর এবং বর্ণমালা রিলেটেড কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এইগুলা থেকে আসছিল। সেগুলা কি কি দেখো, যে বাংলা লিপির অক্ষর গঠন কার্য শুরু করে কে? সেন আমলে। কখন? সেন আমলে এই যে মানে অক্ষর এবং মানে এইগুলা আসলে গঠন কাজ শুরু হয়। এই যে বাংলা লিপিটা আমাদের, এটা গঠন কাজ ওই যে 7ম শতাব্দে যে বাংলা লিপিটা হয়েছে, তোমরা সবাই জানতেছো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে যে 7 থেকে 12 শতকের মধ্যে বাংলা লিপির কাজ শুরু হয়েছে। তো এই 7 থেকে 12 কালটা দেখবা যে সেন আমল, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে আছে যে বাংলা লিপির অক্ষরের গঠন কাজ শুরু হয় কখন? সেন আমলে। ওকে, স্থায়ী আকার ধারণ করে বা স্থায়ী রূপ ধারণ করে বাংলা লিপি মানে কখন? এই পাঠান আমলে। কখন? সেনের পর পাঠান আমলে স্থায়ী আকার ধারণ করে। বাংলা বর্ণের আধুনিক রূপ দেন কে? পঞ্চানন কর্মকার, ঠিক আছে। কে? পঞ্চানন কর্মকার। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বাংলা বর্ণের আধুনিক রূপ দেন কে? মানে এখন যেটা আমরা দেখতে পাই, এখন যেটা আমরা ইউজ করি, এইটার রূপটা কে দেন? তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। তার নাম কি? পঞ্চানন কর্মকার। বাংলা অক্ষরের প্রথম নকশা করেন কে? চার্লস উইলকিন্স, ঠিক আছে। এগুলো বেসিক তথ্য, তো এগুলো মাথায় রাখো। তারপরে বাংলার বিবর্তনের ধাপ
মানে এই যে লিপির বিভিন্ন বিবর্তন, মানে কোন কোন লিপিগুলা বিবর্তিত হয়ে আসছে সেটা আর কি। চৈনিক, চীনের, জাপানের, মানে যে কোনো দেশের ভাষায় আসলে বিবর্তন হয়ে আছে, তো সেই তথ্যটা দেওয়া আছে। চীনা ভাষা হচ্ছে নিজস্ব লিপি নেই, এটা একটু টেকনিক্যাল প্রশ্ন, মাথায় রেখো যে চীনাদের হচ্ছে নিজস্ব কোনো লিপি নেই। বাংলা যেমন নিজস্ব লিপি আছে, তো ওই রকম ওদের নিজস্ব কোনো লিপি নাই। ওকে, এখন দেখো এই জায়গা থেকে আসা কিছু প্রশ্ন, এইটার অ্যান্সার সবাই আমি চাই করো। ভারতীয় লিপিমালার ডান দিক থেকে যে লেখা হয়, বা কোন লিপিমালার ডান দিক থেকে লেখা হয়, ডান দিক থেকে কোন লিপি লেখা হয়, একটা প্রশ্নকে ঘুরায়া পেঁচায়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নটা আসছে। তো বলো দেখি কি কি হবে, যে কোন দিকটা কোন দিক থেকে, ডান দিক থেকে, তার মানে কি ডান দিক থেকে কোনটা লেখা হয় বলো দেখি। হিন্দি, মারাঠি, গুজরাটি, খরষ্টি, কোন দিক থেকে, ডান দিক থেকে। আমরা কি জানি ব্রাহ্মী লিপি, এটা সবাই আনসার করো। আমরা কি জানি, আমি ততক্ষণে ব্যাখ্যা করতেছি। আমরা কি জানি ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি মানে কি বাম, ব্রাহ্মী লিপি মানে কি বাম, তার মানে অন্য একটা যে লিপি আছে, ঠিক আছে, সেটা কোন দিক থেকে লেখা হয়, ভারতীয় কোন লিপি ডান দিক থেকে লেখা হয়। ও আচ্ছা, মানে ভারতীয় লিপির মধ্যেই তো এটা পড়ে, বলো কোনটা, বলো তো দেখি এটা কি হবে, হিন্দি, মারাঠি, গুজরাটি নাকি খরষ্টি। বানানটা ভুল হয়ে গেছে, খরষ্টি, ঠিক আছে, বা এরকম থাকলেও সমস্যা নেই, খরষ্টি। বলো কি সবাই বলতেছো ঘ। ওকে, সাইমা, ওকে, মাহফুজা, ওকে, এই দীপ, আরু, আরু ডিপি, আচ্ছা একই নাম, এ আর ইউ, আরু ডিপি, তুমি এ দিছো হিন্দি। ওকে, হিন্দি, খরষ্টি। ওকে, তারপরে কি ঘ, 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 হিন্দি, খরষ্টি, হিন্দি, খরষ্টি। বলো হিন্দি কেন দিছো, হিন্দি তো না, ডান দিক থেকে, মানে এই দিক থেকে লেখা হয় কোন লিপি, ওই দিক থেকে, হিন্দি তো হিসাব আলাদা। দেখো তোমরা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছ, আমি যখন পাকিস্তান বলছি, তোমরা এইগুলা যখন লিপিগুলা লেখা হইতো, ঠিক আছে, যখন লেখা হইতো তখন কিন্তু পাকিস্তান আলাদা ছিল। পাকিস্তান তো হয়েছে 1900 কত কত সালে, 47 সালে, তার আগে তো লিপি তৈরি হয়েছে। বুঝতে পারবে এই বিষয়টা, এজন্য কিন্তু বলছে যে ভারতীয় কোন লিপি ডান দিক থেকে লেখা হয়, তার মানে কি আগেও কিন্তু ভারতে ওই যে উর্দু লেখা চলতো, ঠিক আছে, পাকিস্তান স্বাধীন হওয়ার আগে থেকে কিন্তু উর্দু লেখা চলতো। বুঝতে পারছো বিষয়টা? আমি যে ওই যে মানে একবার বললাম না যে তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য যে খরষ্টি মানে হচ্ছে পাকিস্তানি, তো এখন তোমরা কনফিউজ হয়ে গেছো যে ভারতীয় কোন লিপি ডান দিক থেকে লেখা হয়। তোমরা তো ভাবতেছো যে ভাই আপনি তো বললেন যে পাকিস্তানের, তাইলে পাকিস্তান তো খরষ্টি, কিন্তু এখানে ভারত আছে, ভারত তো স্বাধীন হইলো, ভারত পাকিস্তান তো স্বাধীন হইলো তখন, তার আগে যখন ছিল ভারত পাকিস্তান হিন্দু মুসলিম সবাই তো একসাথে ছিল, তার মানে তখন হিন্দি চলতো, উর্দু চলতো, সবই চলতো, ঠিক আছে না? তো সেই সেন্স থেকে এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ, খরষ্টি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কনফিউজ হওয়া যাবে না। ওকে, এখন দেখো এই যে একটা জিনিস তোমাদেরকে দিচ্ছি, এই জিনিস সারা জীবন তোমাদের কাজে লাগবে, সারা জীবন। কারণ এই জিনিস বানাইতে আমার একদিন সময় গেছে, কতদিন, একদিন। এইখানে তোমাদের আমি 6 লাইন দিব, এই 6 লাইনে তোমরা 39টা প্রশ্ন কারেক্ট করতে পারবা, 39টা প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে। মানে ভাষা রিলেটেড বিশ্ববিদ্যালয়ে 1992 সাল থেকে এ পর্যন্ত যত প্রশ্ন আসছে, যা 6 লাইনে তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি কি দেখো, যে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম কি, বঙ্গভাষা ও সাহিত্য। এটা কত সালে হয়, এটা 1896 সালে হয়, এবং এটার লেখককে ডক্টর দীনেশ চন্দ্র সেন, ঠিক আছে। তার মানে এই জায়গা থেকে কতগুলা প্রশ্ন দেখো, যে বাংলা সাহিত্যের কি বিষয়ক, ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম কি, প্রথম ইতিহাস বিষয়ক, প্রথম কি বিষয়ক, মানে প্রথম যে ইতিহাস বিষয়ক গ্রন্থ আছে সেটার নাম কি, ঠিক আছে, সেটার নাম হচ্ছে বঙ্গভাষা এবং সাহিত্য। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, যে বঙ্গভাষা এবং সাহিত্য এটা কি বিষয়ক গ্রন্থ, প্রথম কি বিষয়ক গ্রন্থ, ইতিহাস বিষয়ক গ্রন্থ, এটা একটা প্রশ্ন। এটা কত সালে পাবলিশড হয়, প্রকাশিত হয়, 1896 সালে, এটা একটা প্রশ্ন। এটার লেখক কে, এটার লেখক হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। এই জায়গা থেকে তোমাদের 4 টাইপের প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। ওকে, এক লাইনে 4টা প্রশ্ন ক্লিয়ার। তারপরে কি দেখো, বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা, এইটাও একটা ইতিহাস বিষয়ক গ্রন্থ, কিন্তু এটা প্রথম না। এইটা কে কে লিখছেন, একটা হচ্ছে সুকুমার সেন, আর একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখছে এই বইয়েরই হচ্ছে দ্বিতীয় খণ্ড, এবং সুকুমার সেন উনি হচ্ছে প্রথম খণ্ডটা লিখছেন, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রেখো যে বাংলা সাহিত্যের কথা এটাও একটা কি বিষয়ক গ্রন্থ, এটাও একটা ইতিহাস বিষয়ক গ্রন্থ। সুকুমার সেন এটার প্রথম খণ্ড লিখছেন এবং দ্বিতীয় খণ্ড লিখছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওকে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা হচ্ছে আধুনিক, ঠিক আছে, মানে এটার নামই এটা, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা আধুনিক। এটা কি লিখছেন, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ
আলী আহসান, দুইজন মিলে এই বইয়ের হচ্ছে রাইটার। ঠিক আছে, তার মানে কি দেখো এইখান থেকে প্রায় তোমরা 10-15টা প্রশ্ন অলরেডি এই 3 লাইন থেকে কমন পেয়ে যাবা। বিভিন্ন টেকনিক্যালি এই প্রশ্নগুলো তোমাদের দিতে পারে, যেমন এইখানে দিতে পারে যে দ্বিতীয় খণ্ডের লেখককে, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দিতে হবে। ঠিক আছে, এইভাবে এটা। আর এইখানে দেখো 3 লাইন আছে, এই 3 লাইনে বাকি তোমাদের 10-15-20টা প্রশ্ন এই জায়গা থেকে কমন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। দেখছো এইখানে আমরা একটা দেখলাম কি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক, আর একটা কি দেখলাম বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। দেখছো যদি আধুনিক লেখা না থাকে তাইলে এটার অ্যান্সার হবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, আর যদি আধুনিক লেখা থাকে তাইলে হবে হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো লাল নীল দীপাবলি, এটা তো সবাই জানো যে লাল নীল দীপাবলি এটা কার লেখা? এটা হচ্ছে হুমায়ুন আজাদের লেখা, এবং এটি একটি বাংলা সাহিত্যের শিশু কিশোরদের গ্রন্থ। শিশু কিশোরদের কি এমনও আসছে, শিশু কিশোরদের গ্রন্থ, শিশু কিশোরদের কি কবিতা, শিশুদের কি উপন্যাস, এই ধরনের কিন্তু টেকনিক্যাল, বুঝছো? তো এইগুলা মাথায় রাখবা যে লাল নীল দীপাবলি এটা হুমায়ুন আজাদের এবং এটি শিশু কিশোরদের একটি গ্রন্থ। বাংলা সাহিত্যের জীবনী এটি কার লেখা? এটা হচ্ছে হুমায়ুন আজাদের। কার? হুমায়ুন আজাদের। বাঙালি এবং বাংলা সাহিত্য এটাকে আহমদ শরীফ। বাঙালি এবং এইটা হচ্ছে রিসেন্ট বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন যে বাঙালি এবং বাংলা সাহিত্য এটা কার লেখা? এটা হচ্ছে আহমদ শরীফের লেখা। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা ইজিলি ধরতে পারছো। তো এইখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নো প্রবলেম। এখন আসো, হাফ পড়া আমাদের শেষ, মানে 50%। তার জন্য আমাদের একটা অ্যানাউন্সমেন্ট, এই যে তোমাদেরকে পড়াচ্ছি বা তোমরা যারা পরবর্তীতেও এই ক্লাসগুলো দেখবা, আমি একটা এটা নিয়ে আমার একটা মজার কাহিনী আছে তোমাদেরকে বলি। আমি পোস্ট করছিলাম যে আমরা 500 ক্লাস নিব, তো এক ছেলে না এক মেয়ে আমার ইউটিউবে কমেন্ট করছে যে আপনারা কি ফাজলামি করেন, 500 ক্লাস নেবেন মাত্র 3500 টাকায়, এটা কি ফাজলামি? মানে ও বিশ্বাস করতে পারে নাই। ঠিক আছে, পরে আমি বুঝতে পারছি, পরে যাই হোক আমিও রিপ্লাই দিছি মজা করেই। তো দেখো এইখানে আমরা ক্লাসটা, তোমাদের অনেকেরই প্রশ্ন আছে, তো এইটা নিয়ে তোমাদেরকে একটু বলি যে ভাই 500 ক্লাস কেমনে নেবেন। দেখো তোমাদের 2টা স্টেজে বিভক্ত থাকবে, একটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, তোমাদের কিন্তু আরো 50% ক্লাস বাকি আছে। ঠিক আছে, মানে আজকেরই 50% বাকি আছে। রেকর্ডেড ক্লাস থাকবে তোমাদের হচ্ছে এই জায়গাতে প্রায় 380টা, আর এই জায়গাতে লাইভ ক্লাস থাকবে 120টা। এই যে তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি না, এইরকম 40টা বাংলার উপরে থাকবে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সাহিত্য সব মিলায় 40টা, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ইংরেজি সাহিত্য টেক্সট পেপার মিলায় 40টা, তারপরে ধরো জিকের উপরে 40টা। এগুলো হচ্ছে লাইভ ক্লাস থাকবে, এবং রেকর্ডেড যে ক্লাসটা থাকবে ওইটা হবে স্পেশাল ক্লাস। স্পেশাল ক্লাস কেমন? এই যে তোমাদেরকে যে ইয়াগুলা পড়াইলাম, মানে ধরো তোমাদেরকে যে টপিকগুলো পড়াইলাম, এই টপিকগুলার লাস্ট 40 বছরে আসা প্রশ্ন তোমাদেরকে আমি একটা নমুনা দেখাই, তাইলে বুঝতে পারবা। লাস্ট 40 বছরে, মানে 40 না, ঠিক 40-এর একটু কম আছে, 38 বছরের মতো আছে। দাঁড়াও আমি তোমাকে একটু যদি দেখাই, এই জায়গাতে দেখো, এই যে এটা একটা হচ্ছে, ধরো এটা একটা টপিক। ঠিক আছে, এটা তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো, ভাষা ও বাংলা ভাষা, আমরা যে প্রথম টপিকটা পড়ছি এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন। এটা তোমাদের জন্যই আমরা তৈরি করতেছি, পেইড ব্যাচের জন্য। তো আমরা যে কাজটা করছি, তোমাদেরকে এই যে বেসিক গুলো তো আমি তোমাদেরকে পড়াইয়া দিলাম, এরকম করে আবার লাইভ ক্লাসে আবার পড়ানো হবে, আরো ভালো করে পড়ানো হবে ওইখানে, মানে পেইড ব্যাচে। তো তোমাদেরকে এরকম করে প্রথমে পড়াইয়া দিলাম, দিয়ে এই যে বিগত সালে যে আসা প্রশ্নগুলো আছে, এই যে একটা টপিক ভাষা এবং বাংলা ভাষা, তোমাদেরকে তো আজকে বেসিক পড়াচ্ছি, এই প্রশ্নগুলো ধরো 2-3টা সলভ করাচ্ছি। এই টপিকে লাস্ট 40 বছরে আসা দেখো প্রশ্ন, দেখো 35 বছর, ধরো 40-35 কাছাকাছি, এই জন্য মনে পড়ে। এই টপিকের উপরে লাস্ট 40 বছরে আসা দেখো বিভিন্ন প্রশ্ন আছে। তো এইরকম করে যতগুলা টপিক আমরা তোমাদেরকে পড়াবো, সবগুলা টপিকে লাস্ট 35-40 বছরে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন আমরা তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন সলভ করে করে পড়াবো। তো সেই জন্যই মেইনলি তোমাদের এইখানে এতগুলা ক্লাস হয়ে গেছে, এই জন্য তোমাদের এইখানে এতগুলা ক্লাস হয়ে গেছে। দাঁড়াও আমি যদি তোমাদেরকে নিয়ে যাই, এই জন্য তোমাদের ক্লাস মনে করো এতগুলা হয়ে গেছে, যে বাংলা ক্লাস হচ্ছে 65টা, ইংরেজি ক্লাস 75টা এবং জিকের 240টা। মানে প্রত্যেকটা এইখানে প্রত্যেকটা রেকর্ড ক্লাসে এই যে বাংলার মনে করো 65টা টপিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ক্লাস থাকবে। ইংরেজির আছে 75টা টপিক, যেগুলা তোমাদের অ্যাডমিশনে সবগুলাই লাস্ট 40 বছরের প্রশ্ন সলভ থাকবে। জিকের বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মানে করো 240টা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলায় 120 করে। এতগুলা ক্লাস মনে করো তোমাদের রেকর্ডেড থাকবে, এবং সবগুলা তোমাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, এইগুলা বাংলাদেশের কোনো বইয়ে নাই, আমি বাংলাদেশের যত বই আছে সবগুলা বই মোটামুটি ঘেড়ে ঘুরে এইগুলা তোমাদের জন্য তৈরি করছি।
তো সেই পিডিএফ গুলা দিব, আবার প্রশ্ন সলভ তো থাকবেই। তো এই জন্য তোমরা পিডিএফ গুলা পড়বা, যে প্রশ্নটাই সমস্যা হবে সলভ ক্লাসের মধ্যে দেখে নিতে পারবে। এইগুলা রেকর্ডেড, এইগুলা আমরা তোমাদেরকে আমাদের ওয়েবসাইটে তো দেখছোই, তোমরা যারা যারা অ্যাক্সেস নিছো আমাদের ওয়েবসাইটটা কেমন, ওইখানে আপলোড করে ওটা তোমাদেরকে দিয়ে দিব। তো এইটাই মেইনলি তোমাদের এই ব্যাচটাতে পুরো সিস্টেম। তার মানে লাইভ ক্লাস 120 এবং রেকর্ডেড ক্লাস তোমাদের এই যে 380টা থাকবে, এবং এইটার ফি 3500 টাকা, ঠিক আছে। এবং এই একবার যদি তুমি ভর্তি হও আমাদের সাথে, আর কখনোই তোমার টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে না। মানে একবার ভর্তি হইলে তোমার লাইফ টাইম তুমি ক্লাস করতে পারবা, মানে লাইফ টাইম আমাদের যত ব্যাচ আসবে সবগুলাতেই ক্লাস করতে পারবা, ঠিক আছে। এবং এটার 1000 টাকা মানে তোমাদের ডিসকাউন্ট চলতেছে, এটা তুমি যদি ঈদের আগে মোটামুটি ভর্তি হয়ে যাও। তো এটার ক্লাস শুরু হবে নেক্সট মান্থের 1 তারিখ থেকে। ফ্রি ব্যাচেও ক্লাস চলবে, ওইটাতে লাইভ ক্লাস তো চলবেই, যেটা আমাদের শুরু হবে 1 জুন। মানে তোমাদের হাতে আর 1 মাসের মতো সময় আছে। তো এই প্রথম 15 তারিখের মধ্যে যদি তোমরা ভর্তি হয়ে যাও, মানে ঈদের আগে মোটামুটি ঈদের ছুটি পর্যন্ত যদি ভর্তি হয়ে যাও, তাহলে 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এটা তো যাই হোক, এইখানে অ্যানাউন্সমেন্ট গেছে। ওকে, এখন দেখো আমরা নতুন টপিকে আসি। আমাদের 50% ক্লাস বাকি আছে এখনো। এখন দেখো আমরা আর এসব কথা বলবো না। এখন দেখো শব্দের শ্রেণী বিভাগ আমাদের আজকে শেষ টপিক মেবি, কিন্তু এটা একটু বড়। তোমরা কখনোই এইভাবে শব্দটাকে পড়ো নাই। সবাই মনোযোগ দাও। এতক্ষণ ধরো রিল্যাক্স করছো, কথা শুনছো না শুনছো দেখার সময় নেই, এখন মনোযোগ দাও। শব্দের শ্রেণী বিভাগ, শব্দের যত প্রকারের শ্রেণী বিভাগ আছে সবগুলাকে আমি খুঁজে খুঁজে একসাথে করছি। তার মধ্যে 1 নম্বরে কি দেখো, গঠন অনুসারে শব্দ কত প্রকার, 2 ভাগে বিভক্ত। খুব ভালো করে মনোযোগ দাও, সবাই তাকাও, এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমার হাসিও তো সুন্দর, তাইলে তোমরা তাকাও না কেন, তাকাও। গঠনমূলক শ্রেণী বিভাগ হচ্ছে, মানে গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। জাস্ট একটু তোমরা মানে বিভক্ত গুলা জাস্ট ভাগগুলা দেখে নাও, পরে আমরা বিস্তারিত দেখবো, ঠিক আছে। তার মানে কি অনুসারে পরীক্ষাতে কিন্তু আসে, গঠন অনুসারে কয় প্রকার, 2 প্রকার, একটা মৌলিক একটা সাধিত। 2 নম্বরে আসো কি, অর্থ অনুসারে। অর্থ অনুসারে শ্রেণী বিভাগ কত প্রকার, 3 প্রকার। একটা যৌগিক, রূঢ়ি বা রূঢ়, 2 ভাবেই বলা যায়, আর একটা হচ্ছে যোগ রূঢ়, ঠিক আছে। তার মানে অর্থ অনুসারে 3 প্রকার, কি কি, যৌগিক, রূঢ় এবং যোগ রূঢ়। তারপরে কি দেখো, উৎস অনুসারে 4 বা 5 প্রকার। এটা কনফিউশন আছে, এটা কনফিউশন ক্রিয়েট করে দিয়েছে নতুন এবং পুরাতন বই। তোমাদের নবম দশম শ্রেণীর যে নতুন বইটা আছে, এই নতুন বই অনুসারে হচ্ছে 4টা, মানে নতুন বইয়ে অর্ধ তৎসমটা নেই। পুরানো বইয়ে যেটা 2021-এর আগে ছিল, ওইটাতে 5 প্রকারের ছিল। একটা হচ্ছে তৎসম, একটা অর্ধ তৎসম, একটা তদ্ভব, একটা দেশি এবং একটা বিদেশি। তো অনেকেই আমাকে প্রশ্ন করে, আমি যখন স্টুডেন্টদেরকে আগের বছরেও পড়াইছিলাম, যে ভাই পরীক্ষায় তাইলে কয়টা দিব। আমি বলি ওদের যে পরীক্ষাতে এই প্রশ্ন আসে না, যদি আসে যেটাই দিবা সেটাই অ্যান্সার কারেক্ট হবে। 4 দিলেও কারেক্ট, 5 দিলেও কারেক্ট, ঠিক আছে, কারণ বইয়ে আছে। তো নর্মালি আপডেটটাই দেওয়া ভালো, যদি আসে ভুল করেও তাইলে এই 4 দিয়ে দিবা, ঠিক আছে, কারণ নতুন বইয়ে 4টা দেওয়া আছে। ওকে, তার মানে এইটা হচ্ছে উৎস অনুসারে। এখন দেখো পদ অনুসারেও এই যে শব্দকে টোটাল হচ্ছে পদকে মোট 8টা শ্রেণীতে ভাগ করা যায়। এইখানে একটা টেকনিক্যাল জিনিস আছে। দেখো পদ এবং শব্দ 90% কাছাকাছি জিনিস। কারণ কি জানো, পদ বলতে কি বোঝায়, এই যে ধরো আমার সোনার বাংলা, শুধু আমার সোনার বাংলা উদাহরণ দিচ্ছি, আমার সোনার বাংলা, এইগুলাকে আমরা আমার সোনার এবং বাংলা এই 3টাকে আমরা কি হিসাবে জানতাম, শব্দ। এগুলাকে আমরা কি হিসাবে জানতাম, শব্দ। এটা একটা এগুলা শব্দ, কিন্তু এগুলা কিন্তু একটা পদ, ঠিক আছে। যখন তোমরা ওই যে সিনটেক্স পড়বা, পদক্রম পড়বা, তোমাদেরকে যখন আমি পদক্রম পড়াবো তখন এই জিনিসটা আসবে, যে পদক্রম কি, একের পর এক বা একাধিক পদ পাশাপাশি যখন বসে তখন সেটাকে আমরা বলি পদক্রম বা সিনটেক্স, ঠিক আছে। যখন আমরা বুঝি, তাইলে একটা বাক্যের মধ্যে একাধিক পদ পাশাপাশি বসে, মানে এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ। তার মানে পদ এবং শব্দ টেকনিক্যালি একই জিনিস। এই জন্য কিন্তু আজকে আমি তোমাদেরকে এই জিনিসটা এখানে ইনক্লুড করাইছি, যে পদ বিবেচনায় পদ বলতে কি বোঝায়, শব্দ। তার মানে শব্দ অপোজিট বা শব্দের অপোজিট না, সেম শব্দের সিনোনিম একই জিনিস হচ্ছে পদ। এই পদ বিবেচনায় পদকে মোট 8টি শ্রেণীতে বর্ণনা করা যায় বা 8টি ভাগে বিভক্ত করা যায়। কি কি, এই যে পার্টস অফ স্পিচ পড়ছো না, সেই পার্টস অফ স্পিচ এইটা, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের একসাথে আমি সব করে দিলাম। এখন এই যে আমরা পদগুলার শ্রেণী বিভাগ দিলাম, গঠন অনুসারে, অর্থ অনুসারে, উৎস অনুসারে,
পদ বিবেচনায় এখন এইগুলাকে আমরা বিস্তারিত দেখব। ঠিক আছে, তো দেখো তোমরা আসলে যদি এই 40 দিন একটু চাপ নাও, আমি জানি তোমাদের কষ্ট হবে, এতগুলা পড়া কষ্ট হয়ে যাবে, বাট যদি একবার চাপ নিয়ে নাও, বিশ্বাস করো তোমরা যে ফ্লোটা পাবা পড়াশোনায় এবং তোমরা যে ভালোভাবে প্রিপারেশনটা শুরু করতে পারবা বাংলাদেশের, তোমরা বাদ দিয়ে যারা ক্লাসগুলো করবা লাস্ট পর্যন্ত, তারা বাদ দিয়ে কেউ এই ফ্লোটা পাবে না, কেউ এইটা মনে করো মানে এত ভালো করতে পারবে না। ঠিক আছে, তো তোমরা আসলে লাকি লোকজন, জাস্ট এটাকে ইউজ করতে হবে। ওকে, এখন দেখো আমাদের পড়াগুলা আমরা একটু দেখার ট্রাই করি। এইখানে দেখো আমরা কি কি দেখছি যে গঠন অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে কি মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। এটা তোমরা সবাই জানো যে মৌলিক বলতে কি, যে সব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করলে কোনো অর্থ আসে না, মানে ভাঙলে আলাদা করা যায় না, এই জিনিসটাকে বলা হচ্ছে কি মৌলিক শব্দ। যেমন কি গোলাপ, নাক, লাল, তিন। এখন যদি তুমি গোলাপকে ভাঙো, ধরো গো লাভ, এটা কি কোনো অর্থ প্রকাশ করতেছে? লাভ গো এগুলা দিয়ে কিন্তু অর্থ প্রকাশ করতেছে না। না ক এগুলা কি অর্থ প্রকাশ করতেছে না। তার মানে কি এগুলাকে ওয়ান কাইন্ড অফ ভাঙাই যায় না, ভাঙলে এগুলো কোনো অর্থই আসে না। যখন অর্থ আসে না তখন এইগুলাকে বলা হবে কি মৌলিক শব্দ। তার মানে পরীক্ষাতে কিন্তু তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন যেগুলো আসে যে এরকম করে ডিরেক্ট দিয়ে যায় যে গোলাপ এটা কি শব্দ, এটা একটা হচ্ছে মৌলিক শব্দ। তিন, লাল, নাক এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। ওকে, এখন দেখো সাধিত শব্দ। সাধিত শব্দ কি? এটার অপোজিট, যেগুলাকে বিশ্লেষণ করা যায় বা যেগুলাকে ভাঙলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলাকে বলা হবে কি সাধিত শব্দ। সাধারণত একাধিক শব্দের সমাস বা প্রত্যয় বা উপসর্গ যোগে এই সাধিত শব্দগুলা গঠিত হয়। অর্থাৎ যেগুলাকে মাথায় রাখবা যে সমাস, প্রত্যয়, সন্ধি, বিভক্তি মানে উপসর্গ এগুলাতে পরিণত করা যায়, তখন সেগুলাকে বলা হবে কি সাহিত্য শব্দ। অর্থাৎ যেগুলাকে ভাঙলে কোনো অর্থ আসে সেটা হলো সাহিত্য শব্দ। উদাহরণ কি কি দেখো, চাঁদ মুখ, এই যে চাঁদের মতো মুখ, দেখো এটা একটা আলাদা অর্থ আসতেছে। নীল আকাশ, নীল যে আকাশ, ডুবুরি, দুজগুরি, চলন্ত, এই যে এগুলাকে ভাঙা যাচ্ছে, ভাঙলে একটা আলাদা আলাদা অর্থ আসতেছে। যেমন এই যে ধরো এই জায়গাতে চাঁদের মতো মুখ, একটা উপমায় একটা মনে করো উপমা একটা তৈরি হচ্ছে বা একটা আইনোরিন তৈরি হচ্ছে, এই ইমাজিনেশন তৈরি হচ্ছে, এইগুলা ঠিক আছে। মানে বেসিক জিনিস যেগুলাকে ভাঙা যায় সেইগুলা হচ্ছে কি সাধিত শব্দ, যেগুলাকে যায় না সেগুলা হচ্ছে মৌলিক শব্দ। ওকে, তোমাদের পরীক্ষাতে আসবে এই মানে উদাহরণগুলা। ওকে, এখন দেখো আমরা এখন দেখবো যে অর্থ অনুসারে কয় প্রকার, অর্থ অনুসারে 3 প্রকার, যৌগিক রূঢ় বা রূঢ়ি আর একটা হচ্ছে যোগ রূঢ়। এখন দেখো এই যে যোগ রূঢ় বা যে অর্থ অনুসারে যোগ রূঢ় প্রথম, মানে প্রথম যে শব্দ সেটা হচ্ছে কি যোগ রূঢ়, যৌগিক শব্দ। ঠিক আছে, মানে অর্থ অনুসারে যেগুলা তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে যৌগিক শব্দ, বাকি দুইটা আমরা পরে দেখতেছি। যৌগিক শব্দ বলতে কি বোঝায়? যেগুলার ব্যুৎপত্তি অর্থ এবং বাহ্যিক অর্থ একই, সেইগুলাকে বলা হয় হচ্ছে যৌগিক শব্দ। তো কেন আসলে এই পুরো লাইনটা আমি লিখছি, এটাকে আমি টেকনিক্যালিও তোমাদেরকে শেখাবো বা শর্টকাটেও শেখাবো, বাট এইটাকে লিখছি কেন, আমি বিউপিতে গিয়ে এই প্রশ্নে ভুল করে আসছিলাম। আমি বিউপিতে গিয়ে যৌগিক রূঢ় যোগ রূঢ় শব্দের সংজ্ঞা আমি ভুল করে আসছিলাম, মানে ওইটা আসলে যেটা কি আমি কনফিউশনে ওইটা কারেক্ট করতে পারি নাই, কারণ আমি শর্টকাট পড়ে গেছিলাম। কেমন শর্টকাট দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যৌগিক শব্দ কেমনে পড়ছিলাম জানো, যে আগের অর্থ মানে সমানের আগের অর্থ এবং সমানের পরের অর্থ এই দুইটা একই যদি হয়, এই দুইটার অর্থ যদি একই বোঝায়, মানে সমানের আগে যে শব্দটা থাকবে এইটা এবং সমানের পরে যেটা থাকবে যেটা যদি একই অর্থ বোঝায় সেটাকে বলা হবে যৌগিক শব্দ। ঠিক আছে, আমি এই মুখস্থ করে যাইনি, এইগুলা সংখ্যাগুলো মুখস্থ করে যাইনি। তো টেকনিক্যালি দেখো এইখানে কি আছে, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত মানে অর্থ এবং বাহ্যিক অর্থ বা ব্যবহারিক অর্থ একই রকম, তো এত কঠিন আমি পড়ি নাই, আমি শর্টকাটে পড়ে গেছি। তো যার কারণে কিন্তু আমি কাট করতে পারিনি, এই জন্য তোমাদেরকে আমি দুটাই শেখাবো। একটা এই যে পুরো লাইন যেটা বলা আছে এটা, মানে যেটা বইয়ে লেখা আছে সেটা, আবার এটা যে আগের অর্থ এবং পরের অর্থ একই থাকবে। যেমন গায়ক বলতে কি বোঝায়, যে গান গায়, তার মানে এটার অর্থটা এই সমানের পরেও এই যে গান করে সেটা বোঝাবে। ওকে, কর্তব্য মানে কি এই কাজটা করা উচিত, আমার এটা দায়িত্ব আছে, এটা হচ্ছে এক ধরনের কর্তব্য। আমার এটা মানে বাইন্ডিং ফোর্স আছে, বাইন্ডিং ফোর্স মানে কি বোঝায়, যে এটা করতেই হবে, এটাকে বলা হয় বাইন্ডিং ফোর্স। ঠিক আছে, তো সে বাইন্ডিং ফোর্স জিনিসটা মনে করো আমার করতেই হবে, তার মানে কর্তব্য দ্বারা যেটা করা উচিত মাস্ট বি করতে হবে সেটা, তার মানে এই যে যা করা উচিত, আগের অর্থ পরের অর্থ একই থাকতেছে, এটা দ্বারা যা বুঝতেছো অর্থ তাই বুঝাচ্ছে, তো সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে যৌগিক শব্দ। তো তুমি যদি এইখানে একটু চিন্তা করো
যে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ মানে এই যে এটাকে বলা হয় ব্যুৎপত্তি মানে উৎপত্তিগত, এবং ব্যবহারিক মানে উৎপত্তির পর যে ব্যবহার করা হচ্ছে যে অর্থটা, যে অর্থে ব্যবহার করা হচ্ছে সেটা, এই দুইটা কি থাকে, সেমই থাকে, একই থাকে, সেগুলাকে বলা হয় হচ্ছে যৌগিক শব্দ। ঠিক আছে, তো হিসাব একই, তো তুমি যেভাবেই মাথায় রাখো সেইভাবেই কাজ হয়ে যাবে। এখন দেখো 2 নম্বর হচ্ছে রূঢ়ি বা হচ্ছে রূঢ় শব্দ। যে কোনোই পরীক্ষাতে কিন্তু এরকমও থাকতে পারে রূঢ়, ঠিক আছে, রূঢ়ও থাকতে পারে অথবা রূঢ়িও থাকতে পারে, যাই থাক। এখন দেখো রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ কি, যে যে সকল প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে। তার মানে কি, ওই যে ব্যুৎপত্তিগত অর্থ এবং নতুন যে অর্থটা তৈরি হয় সেটা আলাদা হয়ে যায়, সেটা দেখো এইটার অনুগামী হয় না, মানে এটার অনুসরণে হয় না। এটা আমি কেমনে মনে রাখছিলাম, যে সমানের এইদিকে যা অর্থ প্রকাশ করে, যা অর্থ প্রকাশ করে সমানের এইদিকে সে অর্থ প্রকাশ করে না, অন্য অর্থ প্রকাশ করে, মানে সমানের আগে এবং সমানের পিছে একই ধরনের অর্থ থাকে না। প্রথমটা পড়ছিলাম যৌগিক শব্দ যে সমানের আগে যা থাকে সমানের পরে তা থাকে, তাই একই, দুইটাই একই অর্থ। কিন্তু এটাতে এসে উল্টা, যে সমানের এই দিকে যে অর্থ প্রকাশ করে সমানের অন্যদিকে সেই অর্থ প্রকাশ করে না, এইভাবে আমি মনে রাখছিলাম। ঠিক আছে, তো সেই জিনিসটাই আর কি এখানে হচ্ছে। দেখো হস্তি, হস্তি দ্বারা মেইনলি কি বোঝায়, যে এই যে হস্তযোগীন, হস্ত আছে যার, এই ধরনের জিনিস অ্যাকচুয়ালি বোঝার কথা ছিল। এটার মেইন অর্থ হচ্ছে এটা, মানে এইটার শব্দার্থ যদি আমরা করি হস্ত আছে যার বোঝায়, কিন্তু এই হস্তি বলতে কি বোঝানো হচ্ছে, পশুকে বোঝানো হচ্ছে। সেম জিনিস গবেষণা, এই যে গবেষণা বলতে হচ্ছে একদম যদি এটাকে আমরা যদি ভাঙি অর্থ করি তাইলে আসে গরু খোঁজা, কিন্তু গরু খোঁজা না বোঝায় কি বোঝাচ্ছে, ব্যাপক বা পর্যালোচনা বোঝাচ্ছে। তো এই জিনিসটাই মেইনলি হচ্ছে রূঢ়ি শব্দের মধ্যে ঘটে। তো পরীক্ষাতে কিন্তু তোমাদের এই যে হস্ত, গবেষণা, এইগুলা কিন্তু উদাহরণ আসবে, এগুলো কিন্তু ব্যাখ্যা আসবে না। তার মানে তোমার কিন্তু পরীক্ষাতে মুখস্থ করতে হবে এইরকম করে, যে গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধু, এইগুলা হচ্ছে যৌগিক শব্দ। এটার একটা ছন্দ আছে, যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমরা নোট করে নিতে পারো, যে দৌহিত্র পুত্র, আচ্ছা দৌহিত্র পুত্র বাবুয়ানার কর্তব্য হচ্ছে গান করা। ও দৌহিত্র, দৌহিত্র পুত্র এরকম করে লিখে নিবা, যে দৌহিত্র পুত্র মধুর কর্তব্য হচ্ছে গান করা, গান করা মানে হচ্ছে গায়ক এবং চিকা মারা। ঠিক আছে, দৌহিত্র পুত্র বাবুয়ানার এরকম করে লিখবা, যে আমি তোমাদেরকে লিখে দেই, তোমরা তাইলে এই জিনিসটা ভালো করতে পারবা। এটা শর্টকাটে মনে রাখার এটা উপায়। দৌহিত্র, দৌহিত্র পুত্র, দৌহিত্র পুত্র, পুত্রটা আবার এক হইল না, পুত্রটা না, দৌহিত্র পুত্র বাবুয়ানার, বাবু, বাবুয়ানার, বাবুয়ানার মধুর কর্তব্য, মধুর কর্তব্য, 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 মধুর কর্তব্য কি, গান করা মানে হচ্ছে গায়ক, গান করা দ্বারা গায়ক মনে রাখবা, এখানে এটা নিয়ে গান করা লিখবা, গান করা, গান করা ও কি করা, চিকা মারা, চিকা মারা। ওকে, এইটা হচ্ছে এখানকার ছন্দ, যে বাবুয়া, দৌহিত্র পুত্র বাবুয়ানার, আচ্ছা বাবুয়ানার মধুর কর্তব্য হচ্ছে গান করা এবং চিকা মারা। ঠিক আছে, মধুর এক ধরনের মানে তার এটা ভালো কর্তব্য, প্রিয় কর্তব্য। ঠিক আছে, তো এই জিনিসটা এখান থেকে তোমরা মাথায় রাখতে পারো। ওকে, আর রূঢ়ি শব্দের মধ্যে কি দেখো, যে কি কি আছে, হস্ত, গবেষণা, তারপরে হ্যাঁ এইগুলা পরবর্তীতে আরো আছে মনে হয়, এই দেখো এরকম আছে আরো কি কি, সেগুলো একটু মাথায় রাখো, যে বাসি তৈল, তারপরে হচ্ছে প্রবীণ, সন্দেশ, এইগুলা। ঠিক আছে, এই সন্দেশটা সব থেকে বেশি পরীক্ষাতে আসে। তার মানে আগের অর্থের পরের অর্থের যদি মিল না থাকে সেটাকে রূঢ়ি শব্দ বলে, আগের অর্থের পরের অর্থের মিল থাকলে, একই থাকলে সেটাকে যৌগিক শব্দ বলে। ঠিক আছে, এই দুইটা যৌগিক এবং রূঢ়ি শব্দের মধ্যে বেসিক পার্থক্য, আর মুখস্থ করবা এই উদাহরণগুলা। ওকে, আর তারপরেও যদি রিডিং করতে চাও জাস্ট একটা স্ক্রিনশট নাও, নিয়ে রিডিং করতে পারবা। এখন আসো যোগ রূঢ় শব্দ 3 নম্বরটা। তো অর্থ অনুসারে 3 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে কি যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় বলতে কি বোঝায়, এই পরীক্ষা এইটা হচ্ছে আমাদের বিউপিতে আসা প্রশ্ন 1 নাম্বার, আমি যেটা কারেক্ট করতে পারি নাই। ঠিক আছে, আমি এরকম শর্ট করে মানে শর্টকাট করে পড়ে গেছি। তোমরা দেখবা কত সাল আমরা 21-এ পরীক্ষা দিয়েছি, 2021 সালের বাংলা প্রশ্নে দেখবা এটা আসছিল। ঠিক আছে, FA-SSS না FA-SSS, হ্যাঁ FA-SSS এই ইউনিট আসছিল, এইটাতে আসছিল, এই ইউনিটটাতে আমাদের প্রশ্ন আসছিল এইটা, যে সমাস নিষ্পন্ন যে সকল পদ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদেরকে কি বলে, যোগ রূঢ় শব্দ বলে। এই জায়গাতে দিয়ে তাদেরকে কি বলে দিয়ে 1 নম্বরের একটা প্রশ্ন করে দিছিল। আমি তো কনফিউজ হয়ে গেছি, কারণ আমি তো মুখস্থ করে যাইনি, আমি কেমনে কারেক্ট করব। তো এই জন্য এটা মাথায় রাখবা, যে যে সকল সমাস নিষ্পন্ন পদ, মানে এই যে এখানে যে পদগুলো থাকে এগুলো হচ্ছে সমাস রিলেটেড পদ, এটা শর্টকাটে মাথায় রাখা দরকার। তো পরীক্ষার হলে তো সবসময় মাথার কাজ করে না,
তো যার কারণে আসলে এই প্রশ্নটা আমি কারেক্ট করতে পারি নাই। তো এই জিনিসটা মাথায় রাখো। আর এইখান থেকে যে পঙ্কজ, রাজপুত্র, তো এইগুলা হচ্ছে এটার উদাহরণ। ওকে, আর এইগুলা হচ্ছে কেমন, যে ধরো এই যে পঙ্কজ, পঙ্কজ দ্বারা মানে সম্পূর্ণভাবে এটার অনুগামী হয় না, মানে এই যে সমাসবদ্ধ যে পদগুলো আছে, এটা যে পঙ্কজ বলতে কি বোঝায়, পঙ্কজ বলতে শৈবালও বোঝায়, শালুকও বোঝায়, পদ্মফুলও বোঝায়, কিন্তু এইখানে পঙ্কজ বলতে শুধুমাত্র পদ্মফুলকে বোঝাবে। ঠিক আছে, তার মানে এইটা যত অর্থই থাক না কেন, সবগুলা অর্থ না নিয়ে যে কোনো একটা স্পেসিফিক অর্থ নিবে, সেটাই হচ্ছে এই যে যোগ রুঢ়র মেইন কাজ। ঠিক আছে, এই যে রাজার পুত্র, রাজার পুত্র শুধুমাত্র রাজার পুত্রকেই বোঝায় না, রাজার পুত্র বলতে একটা জাতিকে বোঝায়, মানে যত রাজা বা আছে এই পুরা রাজা জাতিটাকে বোঝায়। মানে তুমি এমন হয় যে তোমাকেও বলতে পারো তুমি রাজার পুত্র নাকি, মানে এমন হইতে পারে যে ধরো তোমাকে একটা কাজ করতে বলছে, তুমি কাজটা করো নাই, তখন তোমাকে বলতে পারে তুমি কি রাজার পুত্র নাকি, তুমি রাজার পুত্রের মতো বিহেভ করতেছো কেন। তো এই বিষয়গুলো হলো এইটা। ঠিক আছে, যে একটা স্পেসিফিক অর্থ নিবে, মানে এর শুধুমাত্র একটা অর্থ নিবে, সবগুলা নিবে না, যত অর্থই থাক, সেটাই হচ্ছে এই যেগুলো। তারপরে এই যে আরো কিছু উদাহরণ আছে, মহান যাত্রা, জলধি, এইগুলা কিন্তু মুখস্থ করবা প্রত্যেকটাই, সুন্দর করে লিখে লিখে রাখবা সাইডে, এই যে যোগ রুঢ়র সাইডে এইখানে লিখে রাখবা যে এই যে পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা এবং জলধি, এইগুলা এই জায়গাতে লিখে রাখবা। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো আসবে। আরে বাহ, 175 জন ক্লাস করতেছো, সাবাস, সেরা সেরা, তোমরা সেরা। ওকে, এখন দেখো আমাদের উৎস অনুসারে শ্রেণী বিভাগ। আচ্ছা, আমরা এতক্ষণ কি পড়লাম? ওকে, আমরা আমরা কি অনুসারে পড়ছি? অর্থ অনুসারে, সরি, আমরা অর্থ অনুসারে পড়ছি। ওকে, এখন আমরা পড়বো উৎস অনুসারে। উৎস অনুসারে এই যে যেটা আমরা কনফিউশন প্রথমে ক্রিয়েট করছিলাম, উৎস অনুসারে, উৎস অনুসারে কত প্রকার? 4 বা হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, কত প্রকার হয় হোক, তোমাদেরকে তো আমি বলেই দিছি, তো সেইগুলা জাস্ট তোমরা মানে এইটা যা সবগুলো আমরা দেখবো, একটা তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি শব্দ। বিদেশি শব্দের যে তোমাদের কাজ দিছিলাম, মানে ক্লাসের একদম শেষের যে অংশটা, এটা তোমাদেরকে কাজ দিছিলাম, আমি তোমাদেরকে সময় দিব, দেখি তোমরা কে বলতে পারো। ঠিক আছে, তো তোমাদের সাথে আমি কথা বলবো আজকে এই ক্লাসটার একদম শেষ পর্যায়ে কি, তো তোমাদেরকে আমি কল দেওয়ার জন্য একটু সময় দিব, দেখবো কে আমাকে কল দিয়ে আসলে আমার সাথে ওই যে চ্যালেঞ্জটা ছিল যে তোমরা বলতে পারবা, আমি তোমাদেরকে বলতে বলবো, বলতে হবে। তো ওই ইন্টারেস্টিং আছে ক্লাস শেষে আর কি, একটু মজা আমরা করব। আমরা চাই যে শুধু পড়ায় না, আমরা সব দিক, মানে আমি বললাম না যে সাইকোলজিক্যালিও তোমাদেরকে আগায় নিয়ে রাখবো ইনশাল্লাহ। তো দেখো, এই অর্থ অনুসারে 5 প্রকারের প্রথম এক প্রকারটা হচ্ছে তৎসম শব্দ। তৎসম বলতে আমরা কি বুঝি? যে এটা সংস্কৃত জিনিস সেইটা। তার মানে কি, দেখো, যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ ওই সংস্কৃতের মতোই আছে, মানে অপরিবর্তিত রয়েছে, সেগুলাকে বলা হবে কি? তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ এবং এর অর্থ হচ্ছে তৎ, অর্থ হচ্ছে তার, এবং সম অর্থ হচ্ছে সমান, অর্থাৎ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক্যালি কথা বলে যে তার সমান বলতে ওই সংস্কৃতেরই সমান বোঝায়। তার মানে সংস্কৃত বা তৎসম, যেটা তৎসম সংস্কৃত একই জিনিস, অর্থাৎ সংস্কৃত থেকে কোনো চেঞ্জ না হয়ে, পরিবর্তন না হয়ে ডিরেক্ট বাংলায় যা আসছে, মানে একটা শব্দ সংস্কৃততে যেমন ছিল, সোজা সোজা করে বোঝাচ্ছি, বাংলাতেও তেমনই আছে, বাংলাতেও কি আছে? তেমনই আছে, কোনো চেঞ্জ হয়নি, সেটাকেই বলা হবে তৎসম শব্দ। ওকে, এখন দেখো সেই শব্দগুলা কি কি? চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মানুষ্য বা মনুষ্য, মনুষ্য। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু তোমাদের আসে, এই রকম চোখ বন্ধ করে মুখস্থ করবা যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, এইগুলা হচ্ছে তৎসম শব্দ। অর্থাৎ এই যে চন্দ্র, এইটা হচ্ছে তৎসমেও চন্দ্রই বলে এবং বাংলাতেও এসে এর নাম চন্দ্রই হয়ে গেছে। সূর্য, তৎসমেও সূর্য, বাংলাতেও সূর্য, এইরকম গুলো সবগুলোই, মানে তৎসমেও একে যা নামে ডাকা হয়, এইখানেও তাই নামে ডাকা হয়েছে। যেমন আমাকে ধরো আমার বন্ধু বান্ধব সব সাকিব নামে ডাকে, ঠিক আছে, আমার ভার্সিটির ফ্রেন্ড সার্কেল সাকিব নামে ডাকে, আমার নাম হচ্ছে সাইম সাকিব, দুইটা। এখন বিষয়টা কেমন, যে ধরো আমাকে যদি সাকিব বাদ দিয়ে অন্য কিছু ডাকতো, ধরো কেউ এরকম করে আমার 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 মজাটা আমি তোমাদেরকে বুঝাই, আমার নাম হচ্ছে এরকম সাইম, ঠিক আছে, আমার নাম হচ্ছে সাইম, আমাকে ডাকে সবসময় কি? সায়েম। ঠিক আছে, এখন বিষয়টা যদি এরকম হয়, তার মানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাকে যদি কেউ সাইমকে সায়েম বানায় দেয়, তাইলে কিন্তু সেটা তৎসম আর থাকতেছে না। সাইমকে যখন সাইমে বলা হবে, তখন সেটা হবে তৎসম। ঠিক আছে, তার মানে এই যে সংস্কৃততে যেমন, বাংলাতেও যদি তেমন থাকে, সেটাকে বলা হবে হচ্ছে কি? তৎসম শব্দ। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তদ্ভব। তদ্ভব বলতে কি বোঝায়? তদ্ভব বলতে নর্মালি হচ্ছে দেশি যে জিনিসগুলা, সেইগুলাকে বোঝায়।
মানে তদ্ভব বলতে দেশি দেশি শব্দ। এখন দেখো যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু এইগুলা কিসের মাধ্যমে চেঞ্জ হয়, প্রাকৃতের মাধ্যমে চেঞ্জ হয়, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় চলে আসে। তার মানে এই যে এই জায়গায় ট্রানজিশনটা কেমন হয় দেখো, আমি তোমাদেরকে যদি একটু দেখাই, দাঁড়াও তোমাদেরকে যদি একটু দেখাই এই জায়গাটা, তাইলে তোমরা বুঝতে পারবা যে তদ্ভব শব্দটা কেমনি তৈরি হয়েছে। এইখানে কি আছে, সংস্কৃত, সংস্কৃত, এটা সংস্কৃত আছে, এইটা থেকে কিসে গেছে, প্রাকৃত, প্রাকৃতের মাধ্যমে, প্রাকৃতের মাধ্যমে চেঞ্জ হয়ে কিসে আসছে, বাংলায় আসছে। এটাই কিন্তু পুরো সংজ্ঞাটাতে বলা আছে যে যেসব শব্দের মূল অংশ কোথায়, সংস্কৃত ভাষায় পাওয়া যায়, ওকে, কিন্তু ভাষার স্বাভাবিক পরিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে, এই যে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেইগুলাকে বলা হবে কি, তদ্ভব। তার মানে তদ্ভব কিন্তু তোমরা যখন এইরকম সংজ্ঞাগুলো মুখস্থ করতে যাবা না বুঝে, তখন কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে। তুমি যদি এরকম করে ভেঙে ভেঙে মুখস্থ করো যে সংস্কৃত তারপরে চেঞ্জ হয়ে প্রাকৃত আসছে, ওই প্রাকৃত থেকে বাংলায় পরিণত হয়েছে, তাইলে কিন্তু তোমার কাছে বিষয়গুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তদ্ভব শব্দ। এখন এই তদ্ভব শব্দগুলো একটি পারিভাষিক শব্দ, এর অর্থ হচ্ছে তদর্থ, তার ভব অর্থ হচ্ছে উৎপন্ন, অর্থাৎ তৎসম থেকে যেটা উৎপন্ন হয়, এই যে তৎসম থেকে প্রাকৃতের মাধ্যমে উৎপন্ন হয়ে বাংলায় আসছে, যার কারণে এটাকে বলা হয় কি, তদ্ভব শব্দ। তো সেটাই আর কি ওইখানে বলা হয়েছে। এখন এই তদ্ভব শব্দগুলো কি কি, হস্ত, দেখো চেঞ্জটা দেখো, এই যে হস্ত, সংস্কৃত রূপ কি, হস্ত, এইটা প্রাকৃত রূপ কি হয়েছে, হুতো, কি হয়েছে, হুতো, তারপরে কি হয়েছে, হাত, বাংলায় এসে এটা হয়ে গেছে হাত। তার মানে কি দেখো, এই যে হস্ত, এটাকে বলা হয়তো কি সংস্কৃতে। ঠিক আছে, যেমন মনে করো সাইম থেকে সাইম হয়ে, সাইম থেকে সাইম হয়ে গেছিল, বিষয়টা ওই রকম। তো এই যে হস্ত হচ্ছে সংস্কৃতে, এটাকে প্রাকৃতে কি হয়েছে, হুতো, এবং বাংলায় এসে হয়ে গেছে হাত। ঠিক আছে, তো এই যে বিষয়টা এটা, যে সংস্কৃতে এই যে এই জায়গাটা দেখো, যে সংস্কৃতে বলা হয়তো হুস্ত, প্রাকৃতিতে কি হয়েছে, হত, আর তদ্ভব বা বাংলায় এসে কি হয়ে গেছে, হাত। এই যে ট্রানজিশনটা, এটাকে বলা হয় হচ্ছে তদ্ভব শব্দ। তারপরে সংস্কৃত দেখো, চম্মকার, চম্মোয়ার এবং চামার। পরীক্ষাতে কি কি প্রশ্ন আসে, পরীক্ষাতে আসে কিন্তু এই যে হস্ত এবং এই যে কি বলে চর্মকার, এইগুলা মানে এইগুলা চেঞ্জ হয়ে কিভাবে কোন ভাষায় আসছে, এই ধরনের প্রশ্ন আসে। তো এই জন্য এই যে হস্ত, হুতো, হাত, এই তিনটাই মাথায় রাখবা, আর চর্মকার, চম্মোয়ার, চামার, এই তিনটাই মাথায় রাখবা। ঠিক আছে, মানে ট্রানজিশনটা পুরোটাই মুখস্থ করে নিবা। আর এই যে তদ্ভব শব্দগুলাকে বলা হয় কি, খাঁটি বাংলা শব্দ, যেটাকে আমি বললাম যে তদ্ভব বলতেই বাংলা বুঝায়, তো এই জন্য তদ্ভব শব্দগুলাকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। এই যে হাত, তারপরে এই যে চামার, এগুলা কিন্তু খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা বলতে কি বোঝায়, যে কথাগুলো শুনতে কেমন জানি লাগে, যে চামার মানে কথাটা শুনতে কেমন লাগতেছে, একদম বাঙালি বাঙালি মনে হচ্ছে, এই জন্য আর কি খাঁটি বাংলা শব্দ। ওকে, এটা আমার নিজের ফিলোসফি, নিজের থট। ওকে, তোমাদের বোঝানোর জন্য অনেক মানে কথা বলা লাগে, ঠিক আছে, এই জন্য আবার সবকিছু মিলাইতে যাইও না। দেখো অর্ধতৎসম মিলাইলেও সমস্যা নেই, মিলাইলেও মিলে যাবে, কিন্তু একটু অদ্ভুত ভাবে মিলবে। এখন দেখো অর্ধতৎসম, অর্ধতৎসম শব্দ, যে বাংলা ভাষায় কিছু হচ্ছে কি সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে বা অল্প পরিবর্তিত হয়ে পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলাকে বলা হয় অর্ধতৎসম, যেটা মনে করো নতুন বইটাতে বাদ দিয়ে দিছে। ঠিক আছে, তো সেই জিনিসটাই। এখন এই তৎসম মানে, তৎসম মানে সংস্কৃত, আর অর্ধতৎসম মানে আধা সংস্কৃত, এটা বলে দেওয়া হয়েছে। উদাহরণগুলো কি, যোশনা, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত, এগুলো হচ্ছে যথাক্রমে সংস্কৃত, এগুলার যথাক্রমে কি রূপ দেখো, সংস্কৃত রূপ। তার মানে এইগুলা হচ্ছে কিন্তু এক একটা অর্ধতৎসম, বুঝতে পারছো? মানে এই যে এইখানে যেগুলো আছে, যোশনা, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত, 1 2 3 4 5, এই 5টা কিন্তু হচ্ছে অর্ধতৎসম। এইগুলার তৎসম রূপ কি কি সেইগুলা দেখো। এই যোশনার তৎসম রূপ হচ্ছে যোশনা, শ্রাদ্ধের হচ্ছে শ্রাদ্ধ, তারপরে গিন্নির হচ্ছে গৃহিণী, তার মানে হচ্ছে বেষ্টমের হচ্ছে বৈষ্ণব, এবং কুচ্ছিতের হচ্ছে কুচ্ছিত। কেন এটা আমি তোমাদেরকে দেখাইলাম, পরীক্ষাতে অনেক সময় দিতে পারে এই যোশনা এইটা কোন ধরনের শব্দ। তো তুমি ভাববা যে আমি তো যোশনা পড়ছি অর্ধতৎসমে, তার মানে এটা অর্ধতৎসম না। অর্ধতৎসম রূপ এই যোশনার কিন্তু এই যে বানান দেখো, যোশনা, যোশনা, এইটা কিন্তু হচ্ছে অর্ধতৎসম রূপ। কিন্তু এইখানে যে যোশনা বানানটা আছে, এইটা যদি তোমার পরীক্ষাতে আসে, তাইলে কিন্তু এটাকে সংস্কৃত রূপ দিয়ে আসবা। এই জন্য কিন্তু আমি তোমাকে দেখাইলাম এই শ্রাদ্ধর, এই যে শ্রাদ্ধ, শ্রাদ্ধ, ঠিক আছে, আর এখানে শ্রাদ্ধ, এই দুইটা মাথায় রাখবা, এইগুলা আর কি মাথায় রাখবা। আমি চাই টেকনিক্যালি যে জায়গায় স্টুডেন্টরা আটকে যায়, যে জায়গায় তাদের আটকানো সম্ভব, ওই জায়গাগুলো যাতে তোমাদেরকে না আটকাইতে পারে। ওকে, এখন দেখো দেশি, দেশিগুলা কি কি, যে বাংলাদেশের আদিম আদিবাসীদের যে ভাষা, বিশেষ করে কোল এবং মুন্ডা,
সেগুলাকে মেইনলি হচ্ছে আমাদের এই দেশি ভাষা বলা হয়। সেগুলা কি কি দেখো, এই যে 20 বা 20, ঠিক আছে, এটা হচ্ছে কি ভাষা? কোল ভাষা। পেট বা উদর, এটা হচ্ছে তামিল ভাষা। তো এটা কিন্তু পরীক্ষাতে আসছিল, এটা মনে হয় আমাদের প্রথমবার গুচ্ছবর্তী পরীক্ষায় এই প্রশ্নটা দিছিল যে পেট বা উদর এটা কোন ভাষা, এটা তামিল ভাষা থেকে আসছে। চুলা বা উনুন এটা কি? মুন্ডারি ভাষা থেকে আসছে। তো এরপরে হচ্ছে এরকম করে মাথায় রাখবা, কুলা, গঞ্জ, চুঙ্গাট, টোপর, ডাব, ডাগর, আর একটা কি আছে? ঢেকি আছে মনে হয়, আর একটা এখানে মিস হয়ে গেছে, ঢেকি। ঢেকি, ঠিক আছে, ঢেকি একটা লিখে নিও। এইখানে আরো একটা মিস হয়ে গেছে, সেটার নাম হচ্ছে ঢেকি। তার মানে এইটা মুখস্থ করার একটা উপায় আছে, যে প্রথমে এরকম করে 20 বা 20 এটা কোল ভাষা, পেট বা উদর হচ্ছে তামিল ভাষা, চুলা বা উনুন হচ্ছে মুন্ডারি ভাষা। এই তিনটা মুখস্থ করলা। তারপরেও দেশি শব্দ কি কি আছে, যে কুলাগঞ্জে চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি পাওয়া যায়। ঠিক আছে, কোথায়? কুলাগঞ্জে চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, এবং এইখানে আছে ঢেকি, এইখানে একটা হবে ঢেকি। ঢেকি পাওয়া যায়। কি পাওয়া যায়? ঢেকি পাওয়া যায়। হয় চন্দ্র এই পাশে, এই বানানো হচ্ছে এইরকম, ঢেকি। ঠিক আছে, কুলাগঞ্জে চোঙ্গা, টোপর, ডাব, ডাগর এবং ঢেকি পাওয়া যায়। ওকে, এইখানে হচ্ছে দেশি শব্দগুলা গেল। এই যে তোমাদেরকে আমি যে এগুলা দিচ্ছি, বুঝছো, এগুলা কিন্তু পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে আসছিল। ওকে, এখন আসো আমাদের আজকের মজার সব থেকে পড়াটা, যেটা আমি তোমাদেরকে প্রথম দিনে একদম দেখায় দিছিলাম, যে আমাদের ক্লাসের শেষ টুইস্টটা একদম এইখান থেকেই মেইনলি ছিল। বিদেশি শব্দ। বিদেশি শব্দগুলা কি কি? বিদেশি শব্দগুলা তোমরা সবাই জানো। সবাইকে যে হোমওয়ার্কটা দিছিলাম, ইভেন যারা হোমওয়ার্ক করো নাই তারা 2টা হোমওয়ার্ক করবে। একটা ওই যে বিবর্তন ভাষার শব্দগুলা কোথায় কিভাবে উৎপত্তি হইলো, ঠিক আছে, ইন্দো ইউরোপীয় থেকে কিভাবে, ওইটা একটা হোমওয়ার্ক। আর এইটা বিদেশি শব্দ কি কি, যে দেখো এইখানে কি কি শব্দ, এইগুলা তো তোমরা সবাই জানো, জানো না? এইগুলা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিছিলাম, যে আরবি শব্দ কি কি, এইগুলো আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, যে বিদেশি শব্দের মধ্যে আরবি শব্দ। এইগুলা লাস্ট কত বছরে আসা প্রশ্ন বলো? লাস্ট 35 বছরে আসা প্রশ্ন। মানে এইগুলা যদি তোমরা মুখস্থ করো তাইলে তোমাদের আর কোনো কিছু লাগবে না, ওকে। তো এই যে বিদেশি শব্দগুলোর মধ্যে কি আরবি শব্দ কি কি দেখো। আদালত, এই যে আমি আজকে দাগায় দিচ্ছি, তোমরা অনেকেই বুঝতেছিলে না। আদালতের এজলাসে উকিল কলম ও দোয়াত বাকিতে বিক্রয় না করে নগদে বিক্রয়ের রায় দিল। ঠিক আছে, তার মানে যেগুলার নিচে নিচে আমি দাগ দিচ্ছি সবগুলা আরবি শব্দ। ওকে, তারপরে বিলেতি আজব মামলা করে মোলায়েমকে কি করে? জ্বালাতন করে। তারপর খবিশের অজুহাত দিয়ে তুফান ছবি দেখে। তুফান একটা, ছবি একটা। তার মানে তোমাদের যে তুফান সিনেমা আসতেছে, প্রমোশন একটু করে দেই, আমাদের নাম্বার 1 হিরো, ঠিক আছে, তো সে তুফান কোন শব্দ বলো? সে তুফান হচ্ছে আরবি শব্দ। ওকে, তো এইগুলা হচ্ছে আরবি শব্দ, এখান থেকে চলে গেল। এখন আসো ফার্সি এবং ফরাসি। তো অনেকে এটা দিয়ে কনফিউশন হয়, যার কারণে আমি কনফিউশনটা জাস্ট ক্লিয়ার করছি, যে ফার্সি হচ্ছে ইরানীয়দের ভাষা। কিসের ভাষা? ইরানীয়দের। আর হচ্ছে ফরাসি হইলো ফ্রান্সের ভাষা। ওকে, এই দুইটা কনফিউশন তোমাদের ক্রিয়েট হয়। এখন আসো এই যে ফার্সি ভাষার লিস্ট কি কি। জাদুর পেশা, সবজি চাষ করা। ওকে, তিনি পছন্দ করেন হিন্দি সিপাহীদের, যাদের আস্তানা সুমারের চিড়িয়াখানাতে, খানদানি রেস্তোরাঁয়। এটা একটা ধরো টোনে তুমি মুখস্থ করে নিলা, যে জাদুর পেশা সবজি চাষ করা, তিনি পছন্দ করেন হিন্দি সিপাহীদের, যাদের আস্তানা সুমারের চিড়িয়াখানায়। এটা একবারে মুখস্থ তোমার হয়ে গেল। তারপরে আর একটা ফ্লো এখানে নিয়ে আসবা, যে খানদানি রেস্তোরাঁয় গোলাপি এবং সফেদার লাশ দরজার পাশে একতারার কাছে রুমাল দিয়ে ঢাকা হবে না, রুমাল দিয়ে ঢাকা। ওকে, ঢাকাটা না, তা দেখে চেগা কিন্তু হচ্ছে ফার্সি শব্দ। মৌলভী বেচারার চেহারা পেরেশান এবং পলকহীন হয়ে যায়। ওকে, পলক, এইখানে পলকহীন না, জাস্ট পলক। ওকে, তার মানে কি দেখো, খানদানি রেস্তোরাঁয় গোলাপি এবং সফেদার লাশ একতারার পাশে রুমাল দিয়ে ঢাকা, তা দেখে চেগা মৌলভী বেচারার চেহারা পেরেশান এবং পলকহীন হয়ে যায়। এই দুইটা হচ্ছে কোথায় গেল? এটা হচ্ছে ফার্সি গেল। তারপরে দেখো খোদা, এই যে খোদাও কিন্তু ফার্সি শব্দ। খোদা বলেন নামাজ রোজা না পড়লে হবে, এটা করলে না পড়লে বান্দার গুনাহ হবে। কি হবে? বান্দার গুনাহ হবে। ফেরেশতারা তাকে বেহেশতে না পাঠিয়ে কোথায় পাঠাবে? দোজখে পাঠাবে। তার মানে এইখানে দেখো খোদা, নামাজ, রোজা, বান্দা, গুনাহ, ফেরেশতা, বেহেশত, দোজখ, এইগুলা হচ্ছে এখানকার ফার্সি শব্দ। তারপরে কি দেখো, বাদশার দরবার বেগম 10 তারিখে, এই যে তারিখ, দরখাস্ত দিয়ে, বাদশার দরবারে বেগম 10 তারিখে দরখাস্ত দিয়ে মেথরের বিরুদ্ধে নালিশ করলো। জবানবন্দিতে মেথর বলল সে চশমার দোকান থেকে চশমা এবং তোষকের দোকান তো আমি দিয়ে দিছি, তোষক
চুরি করে আমদানি এবং রপ্তানি করেছে, আমদানি এবং রপ্তানি, রপ্তানি এইখানে রপ্তানি। ওকে, তার মানে এইগুলা হচ্ছে এখানকার ফার্সি শব্দ। বাদশার দরবারে বেগম 10 তারিখে দরখাস্ত দিয়ে মেথরের বিরুদ্ধে নালিশ করলো। জবানবন্দিতে মেথর বলল চশমার দোকান থেকে সে চশমা এবং তোষকের দোকান থেকে তোষক চুরি করে আমদানি রপ্তানি করেছে। ওকে, তারপরে অবশেষে বেগম বাদশাহের দফতরে, আগে কিন্তু দবরার বুঝছো, ওই জিন্দা জানোয়ার মেথরের বিরুদ্ধে হাঙ্গামা শুরু করলো। তার মানে এই যে যেগুলো আমি দাগায় দিলাম সবগুলা হচ্ছে ফার্সি শব্দ, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। ওকে, এখন দেখো পর্তুগিজ শব্দ। পর্তুগিজ কি কি? পর্তুগিজ পাদ্রি। কি কি? পর্তুগিজ পাদ্রি গির্জা থেকে কোথায় গেল? গুদামে গেল। তারপরে চাবি দিয়ে আলমারি খুলে দেখে তার নাস্তা কি কি? পাউরুটি, পেয়ারা এবং আনারস কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তারপর সে আলপিন এবং বালতি নিয়ে চলে গেল। ঠিক আছে, তার মানে এই যে গোলদাগ দেয়াগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। ওকে, এরপরে আসো ফার্সি শব্দ। কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, সবগুলা শেষ। গুজরাটি শব্দ কি? খদ্দররা এবং হরতাল, এই দুইটা। তার মানে গুজরাটের খদ্দররা হরতাল ডাকে। ঠিক আছে, ওকে। তো আমি তোমাদেরকে আসলে টাইম দিব, জাস্ট একটু পড়াটা শেষ করে দেয়, অনেকেই নতুন আছে তো। তারপরে কি দেখো পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি শব্দ কি দেখো? শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি, তার মানে এইখানে তিনটা হচ্ছে পাঞ্জাবি শব্দ। তুর্কি শব্দ কি কি? তুর্কি দারোগা চাকরকে তোপ চাকু মারছে। বাবা উর্মি, এইখানে কি দেখো? বাবা উর্মি উজবুক কুরমা কাচি। ঠিক আছে, এইখানে এগুলা হয়ে গেল, তার মানে দাগ দেওয়াগুলা হচ্ছে তুর্কি শব্দ। ওকে, তারপরে দেখো চীনা শব্দ। চীনা শব্দ কি কি? চীনারা চিনি দিয়ে চা, লিচু, লুচি, সাম্পান খায়। চীনারা চিনি দিয়ে কি খায়? চা, লিচু, লুচি এবং সাম্পান। ওকে, মায়ানমারের শব্দ কি? ফুঙ্গিরা লুঙ্গি পরে। অনেক সময় এটা প্রশ্ন আসে যে লুঙ্গি কোন ভাষার শব্দ। জাপান কি দেখো? জাপানিরা সুনামিতে হাসনাহিনাকে নিয়ে হবে না, হাসনাহিনাকে নিয়ে, এটা হচ্ছে বাদ। হারিকিরি দিয়ে ক্যারট জুডো হয়ে রিক্সা নিয়ে কোথায় পৌঁছায়? প্যাগোডায় পৌঁছায়। ঠিক আছে, এটা হচ্ছে জাপানি শব্দ। ওলন্দাজ শব্দটা কি? ওলন্দাজটা দেখো টেক্কা তুরুপ, হরতন, রুইতন, ইস্কাপন। টেক্কা তুরুপ, হরতন, রুইতন এবং ইস্কাপন। ঠিক আছে, তো এইগুলাই মোটামুটি আমাদের। আর হিন্দি আছে দেখো, হিন্দি কি? হিন্দি হচ্ছে টুপি। এটা হচ্ছে হিন্দি এবং পর্তুগিজ দুইটাই শব্দই হয়। তারপরে হচ্ছে গাং, পিপা, ফালতু, ছবি, ছবিটা হচ্ছে না, ছবি না। তারপরে হচ্ছে চানাচুর, তাই তো, পানি ঠান্ডা, এইখানে দেখো তাই তো হচ্ছে এইখানে। এইগুলো একটু ধরো অদ্ভুত টাইপের জিনিস হইতেছে, তারপরেও কিন্তু মানে সবই তো ছন্দ বানানো যায় না। আর এগুলো আমি যেহেতু নিজে করছি, যার কারণে হচ্ছে একটু তোমাদের দুই একটা লাইনে কনফিউশন হইতে পারে, কিন্তু তারপরেও এরকম করে পড়বা। টুপি, গ্যাং, পিপা, ফালতু, ছবি, চানাচুর। ঠিক আছে, এইভাবে পড়বা যে টুপি, গ্যাং, পিপা, ফালতু, ছবি, চানাচুর। ওকে, তাই তো, পানি ঠান্ডা জিলাপিতে এলাচির সাথে ফুপা যায় কাছারি আর চিড়িয়াখানাতে। ঠিক আছে, একসাথে বললে তোমার মজা মনে হবে। তো এই দাগ দেয়াগুলো হচ্ছে হিন্দি শব্দ। ওকে, এরপরে দেখো মিশ্র শব্দ কি কি? মিশ্র শব্দ বলতে আমরা মানে অনেকগুলো শব্দ মিলায় যেগুলো তৈরি হয় সেগুলা। যেমন দেখো রাজা, বাদশা, এগুলা হচ্ছে এই যে রাজা হচ্ছে তৎসম, বাজা হচ্ছে বাদশা হচ্ছে ফার্সি, হাড় বাজার, হাড় হচ্ছে বাংলা, বাজার হচ্ছে ফার্সি, হেড মৌলভী, হেড হচ্ছে মনে করো ইংরেজি আর ফার্সি হচ্ছে মৌলভী, হেড পণ্ডিত, হেড ইংরেজি, পণ্ডিত হচ্ছে তৎসম। তারপরে খ্রিস্টান হচ্ছে দুইটাই মিলাই হচ্ছে, এটা পরীক্ষাতে বেশি আসে যে খ্রিস্টান ইংরেজি এবং তৎসমের মিশ্রণে। ডাক্তারখানা, ডাক্তার হচ্ছে ইংরেজি আর খানা হচ্ছে ফার্সি। পকেট মার, মার হচ্ছে বাংলা, পকেট হচ্ছে ইংরেজি। চৌহদ্দি, চৌ হচ্ছে ফার্সি এবং হড্ডি হচ্ছে আরবি। ওকে, তো এইগুলাই। আর দেখো পারিভাষিক শব্দ কিছু আছে, এগুলা মাথায় রাখো যে অঙ্কর অম্লজান মানে অক্সিজেন মানে হচ্ছে এটা, হাইড্রোজেন মানে হচ্ছে এটা, ফাইলের অর্থ নথি, ট্রেনিং অর্থ হচ্ছে প্রশিক্ষণ, ব্যবস্থাপক ম্যানেজমেন্ট, বেতার রেডিও, ব্যবস্থাপক হচ্ছে জেনারেল ম্যানেজার, তারপরে সেক্রেটারি সচিব, স্নাতক হচ্ছে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট হচ্ছে স্নাতক সমাপ্তি। এগুলা হচ্ছে মোটামুটি এই জায়গা থেকে। ফাইনাল মানে সমাপ্তি। তারপরে হচ্ছে পিরিয়ডিক্যাল মানে হচ্ছে সাময়িকী, সমীকরণ শব্দের অর্থ হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের পুরো জিনিস। আজকে দেখো আর একটা লাস্ট মোটিভেশন, প্রত্যেকটা ক্লাসে একটা করে চমক মোটিভেশন থাকবে তোমাদের জন্য। আজকের মোটিভেশনটা দিয়ে ক্লাস শেষ করব এবং এই মোটিভেশনের পরে তোমাদের থেকে আমি একটা ফোন কল নিব যে ওভারঅল আমার ক্লাসটা তোমরা কেমন এনজয় করছো, একদম তোমাদের কথাগুলো বলবা, জাস্ট তোমরা আমার সাথে কথা বলতে পারবা এই, এবং তোমাদের কথাগুলো যারা যারা ক্লাস করতেছে তারা শুনবে। এবং আমি জানি আমাদের এই ক্লাসগুলা ফিউচারে যদি আমি ইউটিউবে দেই দেখা যাবে যে লাখ লাখ ভিউ হয়ে গেছে। ঠিক আছে, আজ থেকে 2-3 বছর পরে তো তোমাদের জুনিয়ররা যখন আসবে তখন তোমার এই কমিউনিকেশনটা তারা শুনবে। এইখানে কি দেখো যে বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা
কোনো কিছুকে ভিন্নভাবে করে। কথাটা কিন্তু মানে একটু একটু মোটিভেট টাইপের, যে যারা বিজয়ী হয় তারা কিন্তু ভিন্ন কিছু করে না। তুমিও পড়ো, যারা চান্স পায় তারাও পড়ে, মানে তুমি পড়ছো চান্স পাওনি, যারা চান্স পায় তারাও পড়ে, যারা চান্স পায় না তারাও পড়ে। বাট যারা চান্স পায় তারা কি করে জানো, তারা একটু ভিন্নভাবে পড়ে। ভিন্নভাবে পড়া কি, এই যে আমি তোমাদেরকে আজকে যেভাবে পড়াইলাম, তোমাদেরকে আমি 6টা টপিক পড়াইছি এবং এই 6টা টপিকের যে কানেকশন করাইছি, বিভিন্ন বই মিলায়া, সব জায়গা মিলায়া, ভাষা এবং শব্দগুলাকে একসাথে করে, সবগুলো একসাথে করে আমি তোমাদেরকে যে পড়াইছি, এই বিষয়গুলাকে বলা হয় গোছালো করা, মানে একটু ভিন্নভাবে পড়া। তো মোটিভেশনটা এখানে এটাই, যে বিজয়ীরা আসলে ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। ঠিক আছে, তার মানে তোমরা যদি বিজয়ী হইতে চাও, তোমাকে অবশ্যই ভিন্নভাবে কোনো কিছু করতে হবে। সবার মানে একদম একটা জিনিসকে তোমার এক্সট্রাঅর্ডিনারি করতে হবে না, জাস্ট ওই জিনিসটাকে একটু ভিন্নভাবে করার ট্রাই করো, দেখবা ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করতে পারবা, তুমি আসলে বিজয়ী হবা। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এখানকার কথা। এই পাবলিককে আমি চিনি না আসলে, যাই হোক, ইনি হয়তোবা কেউ, আমি চিনি না। ঠিক আছে, তো হয়তোবা এইখানে আমি জাস্ট এই যে এই জায়গা থেকে, ওয়েবসাইটটা থেকে এই জিনিসটা পাইছি। ওকে, তোমরা 168 জন ক্লাস করছো। ওকে 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 168 জন ক্লাস করছো। আচ্ছা, তোমরা হচ্ছে আমাকে একজন কল দিবা, তার আগে আমি হচ্ছে জাস্ট 5 মিনিট সময় নেব। এখন বাজে কত, 22টা, প্রায় আমরা 1 ঘন্টা 50 মিনিট ক্লাস করে ফেলছি, আমরা 8-10 মিনিটের মতো সময় নেব। তো আমি তোমাদেরকে, দাঁড়াও, তোমাদের চ্যালেঞ্জটা হচ্ছে, ওকে দাঁড়াও, তোমাদের হচ্ছে 01780647899, এইটা আমার হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, তো তোমরা আমাকে যে কেউ কল দিতে পারো, আমি তোমাদের সাথে 2-3 মিনিট কথা বলবো এবং আমি তোমাদেরকে প্রশ্ন করবো জাস্ট 3টা টপিক থেকে, ধরো আরবি শব্দ, ফার্সি শব্দ, এইগুলাই, যাই হোক। তো তোমরা চাইলে কল টল দিতে পারো যে কেউ। ওকে ওকে, আমি ওয়েট করতেছি, দেখি তোমরা কেউ কল দাও কিনা। যদি দাও, দিতে পারো, তো এটা আর কি একটা চ্যালেঞ্জ। আচ্ছা, আমার আম্মু কল দিয়েছিল। ওকে, আমি টের পাই নাই কেন, ও আগে তো আম্মুকে কল দেওয়া উচিত। ওকে, তোমরা একজন কল দিছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম কি, তোমার পরিচয় দি। হ্যাঁ, তো আচ্ছা অরিন, আচ্ছা অরিন, তোমার বাসা কোন জায়গায় এবং তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করছো? আমার বাসা হচ্ছে যশোরে, আমি জিকরগাছা একটা কলেজ থেকে পড়াশোনা করছি। আচ্ছা, জিকরগাছা, যশোর। আচ্ছা, ঠিক আছে। তো তুমি কি আমাদের সাথে মানে মানে এই চ্যালেঞ্জটাতে পার্টিসিপেট করতে চাও, যেটা আমি ধরো তোমাকে একটা কোশ্চেন করব, তুমি অ্যানসার করবা, যে বিদেশি শব্দ যে কোনো একটা থেকে? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, তোমাকে আগে আমাদের চ্যালেঞ্জটা আমরা একটু দিয়ে দেই, তুমি তাইলে বলো দেখি আমাদের, আমরা পরে দেখবো। আচ্ছা, তোমাকে আমি ধরি, তুমি তাইলে আমাদেরকে হচ্ছে ফার্সি শব্দগুলা সবগুলা বলে শোনাও, তো সবাই শুনতে পাচ্ছে কিন্তু তোমার কথা। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি। জাদুর পেশা সবজি চাষ করা, তিনি পছন্দ করেন হিন্দি সিটাইদের, যাদের আস্তানা সুমারি চিড়িয়াখানা। খানদানি রেস্তোরাঁয় গোলাপি ও সফেদার লাশ, দরজার পাশে একতারার কাছে রুমাল দিয়ে ঢাকা, তাই দেখে জায়গা মৌলভী বেচারার চেহারা পেরেশান ও পলকিত হয়ে পড়ে। খোদা বলেন, নামাজ রোজা না করলে বান্দার গুনাহ হবে, ফেরেশতারা তাকে ফেরেশতা না পাঠিয়ে দোজখে পাঠাবে। তারপরে হচ্ছে বাদশার দরবারে বেগম 10 তারিখে দরখাস্ত দিয়ে মেট্রোর বিরুদ্ধে নালিশ করে। জবানবন্দিতে মেট্রোর বলে চশমা, দোকান থেকে চশমা এবং দোকান থেকে পোশাক শুরু করে আমদানি রপ্তানি করেছে। অবশেষে বেগম দপ্তরে ওই 3টা জানোয়ার মেট্রোর বিরুদ্ধে হাঙ্গামা শুরু করে। আরে বাহ, এই তো তোমার দেখো, ও যা যা বলছে সব কিন্তু সব ঠিকঠাক আছে। ঠিক আছে, এই জায়গাতে ও প্রায় সবগুলাই বলে দিছে, মানে প্রায় না, সবই বলে দিছে। তো আসলে অরিন, তোমাকে আসলে মানে তোমার নাম অরিন না, অরিন? ঠিক আছে, তো নাম ভুল হইতে পারে। ওকে, অরিন, অরিন হচ্ছে যশোর থেকে। যশোর মানে আমার খুব কাছাকাছি, আমি এখানে খুলনায় আছি, ও হচ্ছে ঝিকরগাছা। ঠিক আছে, ওইখানে
একটা হচ্ছে কলেজ থেকে। তো দেখো এই বিষয়গুলো আসলে ওকে হাইলাইট করা না, এগুলো হচ্ছে তোমাদের যে আগ্রহটা আছে পড়াশোনার প্রতি এই জিনিসটা মেইনলি করার জন্য। তো অরিন, তোমার হচ্ছে আজকে ক্লাসটা কেমন লাগছে, বা আসলে তুমি ওভারঅল ক্লাসটা করে কি স্যাটিসফাইড কিনা, তোমার একটা আমরা রিভিউ শুনতে চাচ্ছি। তুমি চাইলে আমার বলতে পারো কিছু। আমি এর আগে ইউটিউবে আপনার ক্লাস দেখছি অনেকবার। আমি ফার্স্ট টাইমার ছিলাম। আমার হচ্ছে গ্রুপে পজিশন আসছে 12,051, বুঝছেন? রাজশাহীতে 1256 আমার পজিশন ছিল। কিন্তু আমার ভালো লাগতো ওই টাইম থেকে। আমি এখানে যশোরে কোচিং করছি উজ্জ্বলে, তো তখন আর আমি অনলাইনে এইভাবে ক্লাস করার সুযোগ পাই না আর কি। তো এবার যখন সুযোগ পাইছি প্রথম থেকে আপনার ক্লাস করছি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো হয়েছে। আমি ইনশাল্লাহ জার্নিটা আপনার সাথেই করতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অরিন, তো তোমাকে থ্যাঙ্কস। যাই হোক, তো আমরা আসলে মানে এইভাবে প্রতিদিন কন্টিনিউ করব। তুমি ওর ফোন কেটে গেছে, হয়তোবা ওর ফোনে ব্যালেন্স শেষ, তো ওকে আমরা কিছু ব্যালেন্স গিফট করতে পারি, হয়তোবা এটা আমাদের পক্ষ থেকে যাবে। তো তোমরা আমাকে অনেকেই কল দিছো, তো যাই হোক আমরা আসলে আজকে বেশি কল নিতে পারবো না। তো একটু ধরো এগুলা হচ্ছে মানে বিষয়, আমি বেশি কল নিব না কেন, আমার আম্মু আমাকে 4 বার কল দিছে। তো আমি দেখলে হয়তোবা ক্লাসের মধ্যেই মানে ধরে কথা বলতাম। তো হয়তোবা এখন কয়টা বাজে, এখন প্রায় 11টা বাজে, তো আমার আম্মুকে কল ব্যাক করতে হবে, যার কারণে আমি তোমাদের কলগুলো নিচ্ছি না। তো যাই হোক, আশা করছি আমরা এইভাবে মজা করে ক্লাসগুলো করব, আর বেস্ট আসলে আমাদের একটা জার্নি হবে। তোমরা যারা যারা এখন পর্যন্ত আসো, প্রায় 168 জন, মানে তোমরা আসলে অসাম, পুরাপুরি তোমরা অসাম। এবং তোমরা এই যে পুরো নোটটা যেটা আর কি ক্লাসটা দেখলা, এইটা সুন্দর করে নোট করে করে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। পুরো নোটটা কেউ যদি করো, তার নিজের নাম লিখবা, কলেজ লিখবা, লিখে আমাদের গ্রুপে পোস্ট করলে সবাই হয়তো বা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা চাইলে ওইটা করতে পারো, যে কেউ তোমরা তো নিজেরাই নোট করবা, নোট করে করে পড়ো, দেখবা যে অনেক লাভ আছে, ঠিক আছে? যেহেতু প্রতিদিন একটা একটা করে ক্লাস হবে, নোট করে ওইটা পোস্ট করবা। আর অবশ্যই অবশ্যই যে ওই যে ইন্ডেক্সটা তৈরি করার হোমওয়ার্ক যেটা, ওইটা তোমরা অবশ্যই করবা। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাদের একটা লাইক টাইক দিয়ে দিবা, আর এটাকে যদি তোমরা শেয়ার করো তাইলে আমি তোমাদের জন্য এই পিডিএফটা হয়তো তোমাদেরকে দিতে পারি। যারা যারা শেয়ার করবা, করে যদি আমাদের গ্রুপে মানে পেজে একটা স্ক্রিনশট দাও, তাইলে আমরা তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আমাদের 2 ঘন্টা আজকে গেল, আমরা প্রতিদিন এরকম 2-2.5 ঘন্টা করে ক্লাস নেওয়ার ট্রাই করব, এবং এইভাবে সলিড ভাবে প্রতিদিন আমরা কিছু না কিছু টপিক একদম সুন্দর করে শেষ করব। আমি তোমাদেরকে জানাই দেবো নেক্সট কি কি টপিক আমরা পড়বো। আল্লাহ হাফেজ, বাই বাই। এই হচ্ছে আমাদের ভাষা এবং শব্দ নিয়ে আজকের ক্লাস। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, বাই বাই।